সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দীর্ঘ 7 দিন অফিস করার পরে ছুটির দিনটাকে সামনে রেখে আজকের এই ব্যস্ততার দিনেও যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1459তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই মোহাম্মদ সুজন আহমেদের জীবনের কলিজা কাঁপানো এক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল বাসর ঘরে নতুন বউকে বন্ধক। আমরা তো আমাদের জীবনে অনেক কিছু বন্ধক দিয়েছি বা বন্ধক দেওয়ার কথা শুনেছি, কিন্তু আপনি কি কখনো ভুলেও শুনেছিলেন যে নতুন বউকে বাসর ঘর থেকে বন্ধক দেওয়ার কথা? হ্যাঁ, রংপুরের প্রত্যন্ত এলাকার সুজনের জীবনে এমনই এক ঘটনা ঘটেছে। ভালোবেসে বিয়ে করা ভালোবাসার মানুষটাকে নিয়ে যখন এক ঘরে বন্দি হলো, ঠিক তখনই তার বউটাকে তার বুক থেকে চিনিয়ে নিয়ে গেল মানুষরূপী কিছু পশু, আর তার কারণ ছিল বন্ধক। এই কেমন বন্ধক তা শুনলে রীতিমতো আপনার চোখ কপালে উঠে যাবে। মানুষ নামের কত ভয়ঙ্কর প্রাণীরা আমাদের এই সমাজে ঘুরে বেড়ায়, গল্প শুনলে তা ক্লিয়ার হবে এবং আপনিও হয়তো এমন বিপদ থেকে বেঁচে যাবেন। তাই সবাইকে অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের ভাই সুজনের জীবনের এই হৃদয় বিদারক তাজ্জব গল্পটা সবাই আমার মুখে শুনবেন এবং গল্প শেষে সুজন ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সুজন আহমেদ, আমার বাড়ি রংপুর বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার বড় একটা বোন সহ ছোট 3টা বোন। আমরা টোটাল 4 বোন 1 ভাই। আমাদের পরিবারটা রংপুর বিভাগের অদূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আমি খুব ছোটবেলা থেকে দেখে আসছি সোনার ফসল ফলিয়ে আমার বাবা খুব কষ্ট করে আমাদের পরিবারটা চালাচ্ছে। আমাদের পরিবারে 3 বেলা খাবার খাওয়া খুব দায় হয়ে যেত। আমার ঠিক মনে নাই ছোটবেলা থেকে কখনো কোনো দিন ভরপেট 3 বেলা খাবার খেয়েছি কিনা। খুব বড় জোরে হয়তো 1 থেকে 2 বেলার খাবার আমাদের ছুটতো, আর বাকি 1 বেলা সব সময় আমাদের না খেয়ে থাকতে হতো। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। ছোটবেলা থেকে আমি পড়াশোনা করার তেমন কোনো সুযোগ পাইনি। মানুষের জমিতে বদলা দিয়ে এখানে সেখানে কাজ করে খুব কষ্ট করে 2 টাকা ইনকাম করে পরিবারের জন্য সাহায্য করে যাচ্ছিলাম। এরকম করতে করতে আমি মোটামুটি প্রায় 15 বৎসরে পা দিই। আমি যখন 15 বৎসর বয়স আমার হয়, ঠিক ওই মুহূর্তে আমার একেবারে বড় যে বোন, তার বয়স ছিল প্রায় 19-এর কাছাকাছি। গ্রামগঞ্জের বিভিন্ন জায়গা থেকে আমার বোনকে নিয়ে নানান ধরনের বাজে কথা চলে আসতো। আমার বড় বোন দেখতে শুনতে খুব বেশি একটা সুন্দর ছিল, এমন যে না তাকে বিয়ে দেওয়া যাবে না তা কিন্তু নয়। ভালো ভালো বিয়ের ঘরও আসতেছিল, কিন্তু আমাদের গ্রামের কিছু দুষ্ট লোকের কারণে আমার বোনকে আমরা ভালো একটা ঘরে বিয়ে দিতে পারতেছিলাম না। কারণ আমাদের এলাকারে কিছু খারাপ লোকের নজর ছিল আমার বোনের উপর। বিশেষ করে মোল্লা আজিজ বলে একজন লোক আছে, তিনি 2 বিয়ে করছে এবং এই মোল্লা আজিজ আমার বোনকে তার 3য় বউ বানাতে চায়। কিন্তু আমার বাবা কোনোভাবেই ওই মোল্লা আজিজ লম্পট লোকটার কাছে আমার বোনকে বিয়ে দিবে না। যার জন্য দেখা যায় বিভিন্ন জায়গা থেকে যখন ভালো ভালো বিয়ের প্রস্তাবগুলো আসে, মোল্লা আজিজের সঙ্গপঙ্গরা আমার ওই বোনের বিয়ের ঘরগুলোকে ভেঙে দেয়। ভালো কোনো জায়গায় আমার বোনকে আমরা তখন বিয়ে দিতে পারতেছিলাম না। এরকম করে অনেকগুলো দিন তখন কেটে যাচ্ছিল। ওই মুহূর্তে একদিন আমাদের ফুফু আমাদের বাড়িতে বেড়াতে আসে। আমার আব্বার সম্পর্কে হচ্ছে আমার আব্বার বড় বোন হয়। তো আমার ফুফু আমাদের বাড়িতে বেড়াইতে আসে এবং বেড়াইতে আসার পরে আমার এই বোনকে নিয়ে এমন যে সমস্যাগুলো হচ্ছে, তখন এই ফুফুও তখন বিষয়টা জানতে পারে। তো আমার মূলত ফুফাতো ভাই ছিল 6 জন, মানে ওরা আমার 6 ভাই ছিল আমার ফুফাতো ভাইয়েরা। তো আমার যে 3 নাম্বার ফুফাতো ভাইটা আছে, আমার ফুফু তখন আমার মাকে বলল যে আমার যে 3 নাম্বার ছেলেটা আছে, আমার ওই 3 নাম্বার ছেলের কাছে নাহলে তোর মেয়েকে বিয়ে দিয়ে দিই। যেহেতু বাইরে বিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না, বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রপোজাল আসলেও আমরা বিয়ে দিতে পারি নাই। যার কারণে ফুফু বলল যে আমি তাইলে আমার ছেলের কাছেই তোর আমার ফুফাতো ভাইয়ের নাম ছিল হাশেম, বলল হাশেমের কাছে তোর মেয়েরই বিয়ে দিয়ে দিই। তো এটা বলার পরে তখন আমাদের পরিবারের সবাই তখন মোটামুটি রাজি হলো যে ঠিক আছে, তাইলে এটা হলে তো ভালোই হয়। হাশেম ভাই আমাদের নিজেদের মানুষ, আমাদের বাড়িতেই থাকবে এবং সেখানে আমার বোনের বিয়ে হবে, এটা তো খুব ভালোই একটা কথা। তো সবাই তখন এই প্রস্তাবে রাজি হলো এবং রাজি হওয়ার পরে মোটামুটি ছোটোখাটো করে একটা অনুষ্ঠান করে আমার বড় বোনকে তখন আমার ওই হাশেম ভাইয়ের কাছে বিয়ে দেওয়া হয়। তো বিয়ে দেওয়ার পরে আমার বড় বোন চলে যায় তার শ্বশুর বাড়িতে।
শ্বশুরবাড়িতে গিয়ে ওখানে দীর্ঘ প্রায় উনি 3 মাসের মতো থাকে, 3 থেকে 4 মাসের মতো থাকে। এবং 3-4 মাস থাকার পরে আমার বোন তখন গর্ভবতী হয়, তার পেটে বাচ্চা আসে। এবং পেটে বাবু আসার পরে আমার মা তখন করলো কি, ওই পরিবার আমার বোনকে রাখে নাই। মানে ওখানে আমার বোনের একটু সমস্যা ছিল। আমার যে ফুফু ছিল, ফুফুর যেই বাকি মানে আমার বোনের যেই ননদগুলো ছিল তারা খুবই খারাপ ছিল। তারা দিয়ে সারাক্ষণ কাজকাম করাইতো বা সাংসারিক একটা ঝামেলা ছিল, যার কারণে আমার আম্মা সিদ্ধান্ত নিল যে আমার বড় বোনকে আমাদের বাড়িতে নিয়ে আসবে, বাচ্চা হওয়া পর্যন্ত আমাদের বাড়িতে রাখবে, যেহেতু আমার ছোটো 3টা বোন আছে, তারা দেখভাল করতে পারবে এই জন্য। তো এরপর দেখা গেল আমার বড় আপুকে তখন আমার আম্মা বাড়িতে নিয়ে আসছে। তো বাড়িতে নিয়ে আসার পরে আমাদের তো এমনি অভাব, আমরা নিজেরা খাইতে পারি না, চলতে পারি না, চরম অভাব অনটন। এর ভিতরে আবার বড় আপুকে নিয়ে আসছে। আমার আব্বা এটা আসলে ভালোভাবে নেয় নাই। আব্বু বলছে বিয়ে দিছি, ওইখানেই থাকুক, ওনাদের সঙ্গে ফাইট করেই তোকে বাঁচতে হবে, আমরা কি আর সারা জীবন ওকে আমাদের বাড়িতে রাখতে পারবো? কিন্তু আমার মার কথা হচ্ছে যে আমার মেয়ের পেটে এখন বাচ্চা আসছে, আর দেখা যায় যে ওখানে ওর কাজের অনেক চাপ হয়, সো আমরা ওখানে রাখবো না। যাই হোক, আমার বড় আপুকে তখন আমাদের বাড়িতে নিয়ে আসে, বড় আপু আমাদের বাড়িতেই থাকে। এভাবেই ধরেন আপনার দিন আর রাতগুলো কাটতেছে। এরকম করতে করতে এবার আমাদের দুলাভাই আমাদের বাড়িতে আসতে শুরু করছে। বড় আপুকে না হয় আমরা খাওয়াইলাম, ঠিক আছে, উনি আমাদের বড় বোন ওই হিসাবে। কিন্তু আমার ওই বোন জামাই হাশেম তখন এসে আমাদের বাড়িতে পা গাড়ছে, মানে আমাদের বাড়ি থেকে উনি আর যায় না। একদিক থেকে হচ্ছে ফুফাতো ভাই, আর অন্য দিক থেকে হচ্ছে বোন জামাই। তো ওনারা তো আর আমরা বের করে দিতে পারি না, বাড়ি থেকে তো আর বের করা সম্ভব না। উনি বাড়ির মধ্যে থাকতেছে এইভাবে, মানে সংসারে প্রচণ্ড অভাব অনটন এগুলো আমরা দেখতেছি, উনিও দেখে, তারপর উনি থাকে। এরকম করতে করতে ওনার মনের ভিতরে একটা সুদয় বান হয়েছে। উনি সিদ্ধান্ত নিল যে আমাদের বাড়িতে, মানে আমাদের এলাকাতে উনি একটা দোকান দিবে। তা আমাদের বাড়িটা ছিল মেইন রাস্তা থেকে মোটামুটি খুব কাছেই, দূরে না, মানে আমাদের বাড়ির পরেই হচ্ছে আমাদের ওই গ্রামটা আর কি, মানে রাস্তার একদম পাশে আমাদের বাড়িটা। তো আমার বোন জামাই সিদ্ধান্ত নিল যে আমাদের বাড়ির পাশেই একটা দোকান দিবে। তো এখানে যেহেতু 4 রাস্তার মোড় আছে, 4 গ্রামের মানুষ যাতায়াত করে, তো ওখানে দোকানটা দিলে ভালোই চলবে। এই সিদ্ধান্ত করে আমার বোন জামাই তখন দোকান দেওয়ার সিদ্ধান্ত নিল। তো সত্যি কথা বলতে আমরা কিন্তু কোনো টাকা টুকা দিই নেই, উনার বাড়ি থেকে টাকা আনছে, এবং টাকা আনার পরে উনি তখন এখানে দোকানটা চালু করছে। তো দোকানে প্রথমত আপনার বিস্কিট, চানাচুর, চা, মানে আবার মাঠে ঘাটে মানুষজন এখানে কাজ টাজ করে, যার জন্য চা বিস্কিট এটা ওইটা উঠেছে, তো ভালোই চলতেছিল। আমি তখনও বাইরে বাইরে কাজ করি। তো বেচা কিনা যখন ভালো হচ্ছিল, আমার দুলাভাই তখন আমার বললো, একটা কাজ করো সুজন, তুমি এসে দোকানে বসো, আমি তো একা দোকান চালাইতে পারি না, আমরা দুজনে মিলে দোকান চালাই। তো যার কারণে আমি তখন, মানে ভাইয়া যখন বলছে, আমার বড় বোনও বললো যে তো দুলাভাইয়ের দোকানে থাক, আর বাইরে বাইরে কাজ করার দরকার নেই। তা আমারও রই দেবে না কাজ করতে আর ভালো লাগে না, পরে দুলাভাইয়ের দোকানে এসে কাজে ঢুকছি। তো দুলাভাই কাজ করে, আমিও কাজ করি, দুজনেই তখন এই দোকানের মধ্যে কাজ করতেছি। এভাবে প্রায় আপনার আরও বছর 2-এর মতো কেটে গেছে। তো দেখা যায় এই 2 বছরের মধ্যে কিন্তু দুলাভাই আমার একটা টাকাও দেয় নাই। মানে আমার যে একটা হাত খরচ আছে বা আমার যে একটা বাজার খরচ আছে, মানে আমাদের দুলাভাই কোনো বাজার দেয় নাই। কিন্তু দুলাভাই যা করে, মানে দোকানে ইনকাম যাই হইতো অত বেশি হইতো না, মানে যেটাই হইতো এটা দিয়ে ধরেন সংসারিক বাজার সাজার এইটা ওইটা এগুলো দুলাভাই করে যেত। এর ভিতরে আমার ছোটো 3টা বোন বড় হইতেছে, ওদেরকে বিয়ে দিতে হবে। আবার দুলাভাই ওই সময়টাতে আমাদের পরিবারের দায়িত্ব নিয়ে নেয়। একরকম আমার আব্বা আর আমার পরিবারের সমস্ত দায়িত্ব দুলাভাই নেয়, এবং এক কথায় বলতে গেলে সেই সময়টাতে দুলাভাই হয়ে পড়ে আমাদের পরিবারের গার্ডিয়ান। তো 2 বছর পরে দেখা গেল জুনিদ আমাকে বেতন দেয়ই না, এবং আস্তে আস্তে গুণে আমার নামে একটা বদনাম ছড়াইতেছে। মানে এখানে ওইখানে বিভিন্ন জায়গায় বলতেছে আমি নাকি ওনার দোকানের ক্যাশ থেকে টাকা চুরি করি। তো একদিন মা আমারে জিজ্ঞেস করলো, মা আমারে বলতেছে, ইরে হাসিম যে বলে তুই নাকি ওর দোকান থেকে এমনি এমনি টাকা নিয়ে যাস, এবং টাকা নিয়ে তুই বলে বন্ধু বান্ধব নিয়ে এখানে সেখানে টাকা নষ্ট করিস, এটা ওইটা খাস, এগুলো কি সত্য? তো এই মায়ের ওই কথাটা না আমার মনটার ভিতরে না ভাই বহু রকমের কষ্ট দিয়ে দিল। আরে কি, যার দোকানে আজকে 2 বছরের মতো আমি কাজ করি, সে কোনোদিনও আমাকে 2 টাকা বেতন দিল না। 2 টাকা বেতন যে আমারে এই পর্যন্ত দিল না, সেই মানুষটাই উল্টা আমার মায়ের কাছে বলে বেড়াচ্ছে আমি নাকি তার দোকান থেকে টাকা চুরি করি। তো কথাটাতে না ভাই খুব কষ্ট পাইছি, এবং কষ্ট পাওয়ার পরে আমি তখন মায়েরে বললাম যে ঠিক আছে, তোমার মেয়ের জামাইরে বইলো আমি আর তার দোকানে কাজ করব না। মানে একরকম রাগ অভিমান ক্ষোভ থেকে আমি তখন দোকানে চাকরি ছেড়ে দিই। তো দোকানে চাকরি ছেড়ে দেওয়ার পরে আমার মা আমারে আবার বুঝায়, দুলাভাইও বুঝায় শুনে আমার আবারও দোকানে বসায়। তো 2-3 দিন দোকানে কাজ করি না, আবারও বসছি। তো বসার পরে না এবার আমার মনের ভিতরে প্ল্যানিং আসছে যে আমি দোকান থেকে বেরিয়ে যাব, দোকানে কাজ করব না, দূরে কোথাও একটা কাজ ঠিক করে এখান থেকে চলে যাব। তো সেখানে প্রাণ কোম্পানির একটা লোক ছিল হচ্ছে খালেক ভাই, উনি আবার প্রাণের মাল ডেলিভারি দিত, ওনার সাথে আমার সম্পর্কটা ভালো ছিল। সেদিন খালেক ভাইরে বললাম যে খালেক ভাই এমন এমন ঘটনা, যদি দূরে কোথাও দোকানে কাজ পাওয়া যায় আমারে বললে আমি যাব, কারণ আমি তো দোকানে দীর্ঘদিন কাজ করতেছি, আমার একটা অভিজ্ঞতা আছে, দোকানে মালামাল কিনা থেকে বিক্রি করা থেকে এগুলো আমি ভালো বুঝি।
তাই খালাক ভাই আমারে বললো যে আচ্ছা ঠিক আছে সুজন ভাই, আমি আপনারে বলবো যদি এমন কোথাও লোক টোক লাগে। এভাবে প্রায় বেশি না 3 থেকে 4 দিন পরে একদিন খালেক ভাই আমারে বলতেছে যে সুজন, একটা কাজ পাইছিলাম কিন্তু এটা তো তোমাদের গ্রাম থেকে অনেক দূরে, তাই তুমি কি করবা? আমি বললাম ভাই করবো। বলে একটা মানে আমাদেরই একজন লোক আর কি, মানে উনি হচ্ছে আগে প্রাণে কাজ করতো, প্রাণে চাকরি করতো, এবং সেখান থেকে নাকি উনি বিয়ে করছে সেই গ্রামে, এবং বিয়ে করার পরে সেখানে উনি দোকান দিয়েছে লাইক আমার দুলাভাইয়ের মতো, কিন্তু ছোটোখাটো কোনো দোকান না, কিন্তু বিশাল বড় দোকান। ওখানে বিভিন্ন আপনার কোম্পানির, যেমন বিশেষ করে প্রাণের উনি ডিস্ট্রিবিউটার নিয়েছে মানে ওই উপজেলার মধ্যে। তো বুঝতেই পারেন যে কত বড় লোক মানুষ। তো আমরা যখন বললাম, আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আমি তাইলে যাব। তো একটা ডেট করে ওই লোকের সঙ্গে দেখা করার জন্য গেছি। তো দেখা করতে গেছি, পরে উনি আমারে দেখছে, দেখে ডেকে ওনারও ভালো লাগছে। তো যেহেতু অনেক বড় দোকান, ব্যবসা বাণিজ্য অনেক, তো উনি আমার তখন ওনার দোকানে রেখে দিল। আমিও বাড়ি থেকে ব্যাগ ট্যাগ নিয়ে পরিবারকে একরকম না বলে, মানে আমার পরিবারের অনুমতি ছাড়াই আমি তখন বাড়ি থেকে বেরিয়ে চলে গেলাম ওই ভাইয়ের দোকান, ওনার নাম ছিল সেলিম ভাই, মানে সেলিম ভাইয়ের দোকানে চলে গেছি। এইবার সেলিম ভাইয়ের দোকানে যাওয়ার পরে আমি তখন সেলিম ভাইয়ের দোকানে কাজ করতেছি, বেচা কিনা করতেছি, আপনার ইনকাম টিনকাম হইতে আসছে ভালো। আর সেলিম ভাইয়ের বিশাল বড় দোকান, মানে অনেক বড় দোকান, দোকানে বিভিন্ন ধরনের মাল আছে, এগুলো বিক্রি টিক্রি করি, তাই সব কিছু মিলে ভালোই আছে। এভাবে প্রায় ওনার দোকানে 20 দিনের মতো কাজ করি। পরে উনি আমার বলে একটা কাজ কর, আমার বাড়িতে গিয়া তুই দুপুরে খাইস। ওনার সাথে আমার সম্পর্কটা তখন খুব ভালো হয়ে যায়। ভালো হয়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে, এগুলো আপনি সামনের দিকে বুঝতে পারবেন যে কেন ওনার সাথে সম্পর্ক আমার এত অল্প সময় ভালো হয়। যাই হোক, উনি আমার বললো যে সুজন তুমি দুপুরবেলা আমার বাড়িতে যা ভাত খাইও। তো ওনার দোকানে কর্মচারী ছিল টোটাল 6 জন, মানে আমি সহ 6 জন। তো বাকি সবাই কিন্তু হোটেলেই খাইতো, এবং উনি আমার শুধুমাত্র বলতো যে দুপুরে তুই আমার বাড়িতে গিয়া খাইস। তো দুপুরে ওনার বাড়িতে যাওয়া খাইতাম, এবং বাড়ি থেকে আসতাম, আইসা দোকান চালাইতাম। তো ওনার ব্যবসা বাণিজ্য সবই ঠিক আছে, কিন্তু ওনার একটা খারাপ অভ্যাস ছিল, সেটা ছিল নারীর অভ্যাস। মানে এই এলাকাতে এমন কোনো মহিলা নাই যার সাথে ওনার খারাপ সম্পর্ক নাই। মানে বিভিন্ন মহিলারা ধরেন ওনার কাছে আসে এবং উনি মাল দেয়, বাকি দেয়। বিশেষ করে মহিলা আসলে উনি বাকিতে মাল দিবে, টাকা দিতে চাইলেও নিবে না। ধরেন কোনো মহিলা আসছে মুদি দোকান থেকে মালামাল নিয়ে যাবে, টাকা দিতে চাইলে না 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 ভাবি টাকা লাগবে না, দিয়েন না, মানে টাকা নিত না, এমনিই মাল দিয়ে দিত। আর উল্টা মিষ্টি ফল এটা সেটা কিনে দিত, এবং আস্তে করে তাদের ফোন নাম্বারটা, মোবাইল নাম্বারটা নিয়ে যাইতো। এবং এরপরে রাতের বেলায় কথাবার্তা বলে ডেট ঠিক করতো। আমাদের দোকানের ভিতরে ওনার একটা ছোট রুম ছিল, ওই রুমের মধ্যে উনি তখন এই বউ নিয়ে থাকতো আর কি, মানে বউ বলতে ওই মেয়েদেরকে নিয়ে থাকতো। তো এমন কোনো দিন ছিল না ওনার কাছে মেয়েরা আসতো না, এবং আসলে পরে আমি ওনাকে হেল্প করতাম, মানে আমি সাহায্য করতাম আর কি। আর আমি ওনার একদম মানে খুব ঘনিষ্ঠ ছিলাম। দোকানে যারা বাকিরা কাজ করতো, মানে সবার থেকে আমি খুবই ঘনিষ্ঠ ওনার সঙ্গে। লোক আসতো, আমি ভিতরে ঢুকাইতাম এবং তাদেরকে চা নাস্তা দিতাম, পরে উনি আসতো, ওনাদেরকে সময় দিত। মানে আমাদের দোকানের ভিতরে এই রুমটা ছিল, আমাদের ছোট একটা রুম ছিল, ওই রুমে উনি এই কাজগুলো করতো। এরকম করে দীর্ঘদিন উনি এই ধরনের কাজের সাথে যুক্ত থাকে, এই ধরনের কাজগুলো করে। আমার নিজের কাছেও তখন আসলে খুব বেশি একটা ভালো লাগতো না যে মানুষটা এগুলো করে। আর ওনার দোকানে বিশেষ করে আমি কাজ করি, আমি তো কোনো কথা বললে উনি শুনবে না, এবং দেখা যায় আমি কোনো কথা বলতে গেলে উনি উল্টা আমার উপর আরও রেগে যাবে, হয়তো আমার চাকরিটাও চলে যেতে পারে, যার কারণে আমি আর কিছু বললাম না। তো ওনার যে বউ ছিল, ওনার বউর নাম ছিল ইয়াসমিন। তো ইয়াসমিন ভাবি আবার আমার সাথে সম্পর্ক ভালো। ধরেন দুপুরবেলা যখন খাইতে যাইতাম, ভাবি আমার বলতো যে তোমার ভাই সুজন, তোমার ভাই এই কোনো কিছু করে কিনা, বা ভাবির কাছে তো অনেক মহিলারা থাকে না, তারা গিয়ে বলতো যে তোর জামাই দোকানে এইটা করে ওইটা করে। তো ভাবি আমার বলতো যে দোকানের মধ্যে কি কোনো রুম আছে? তো আমি বলতাম যে না ভাবি, দোকানে কোনো রুম নাই। আর দোকানে যে রুমটা আছে ভাই, ওই রুমটা কিন্তু আপনি মানে নর্মালি কোনো মানুষ গেলে মানে ওই রুমটা পাবে না। এটা একদম মানে দোকানের মাঝখানের মধ্যে, চারপাশ দিয়ে হচ্ছে আপনার মালে ঢাকা, এবং চারপাশ দিয়ে মালের মানে একদম কোণা দিয়ে আপনার মালগুলো টান দিয়ে তারপরে ভিতরে ঢুকা লাগে। এটা এক কথায় বলতে গেলে একটা গোপন রুম। তো ওই গোপন রুমের ভিতরেই হচ্ছে সেলিম ভাই যাইতো এবং এই ধরনের কাজগুলো চালাইতো। তো আমি আর তো কিছু বলতাম না, ভাবি আমার জিজ্ঞেস করলে আমি ভাবিরেও বলতাম যে না ভাবি, আমি আসলে এরকম কিছু দেখি না, বা আমি জানি না, আপনি আমার জিজ্ঞেস করে লাভ নাই। আমি ভাবির কাছেও বলতাম না। এই করতে করতে ওনার খুবই প্রিয় মানুষ হয়ে গেলাম। প্রিয় মানুষ হয়ে যাওয়ার পরে একদিনের ঘটনা আপনাকে বলি। একদিন হলো কি, সুজন ভাই বাড়ি থেকে আসছে, এবং ওই দিন বাড়ি থেকে আসার পরে আমি তারে এই পর্যন্ত যতটা মানে দেখলাম, খারাপ দেখলাম, ওই দিন তিনি খুবই খারাপ ছিলেন, মানে ওনার মন মানসিকতা খুবই খারাপ। বাড়ি থেকে আসছে, আসার পরে ঘাম বাড়িতে আসছে, মানে খুব একটা টেনশনের ভিতরে আছে। পরে আমি বুঝতেছি না কী হয়েছে, তখন আপনার আনুমানিক দুপুরের দিকে আর কি, মানে দুপুরে খাবার খেয়ে আসছে। উনি খাবার খেয়ে আসলে আমি যাইতাম, এমন একটা সিস্টেম। তো ওই দিন উনি খাবার খেয়ে এসে আমার বলতে আসে যে সুজন আজকে বাড়িতে যাইস না, আজকে হোটেলে খেয়ে নে, ক্যাশ থেকে তোরে টাকা দিলাম, তুই হোটেলে খা। এখন কী হয়েছে কিন্তু ভাই তা তো আর আমি জানি না। পরে আমি ক্যাশে গেছি, ক্যাশে যাওয়ার পরে ক্যাশ থেকে মানে আপনার হোটেল থেকে খাবার খেয়ে ক্যাশে টাকা দিয়ে আসছি। আসার পরে আমি বললাম যে সুজন ভাই কী হয়েছে, আপনি খুব চিন্তা করতেছেন মনে হয়, কোনো সরি এই সেলিম ভাই কী হয়েছে?
আপনি মনে হয় খুব চিন্তা করতেছেন, মানে কী হয়েছে? পরে আমারে বলে কিছুই না রে, আমার ভাল লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, তুই একটু ক্যাশে বস, আমি একটু বাইরে থেকে আসতেছি। আর শোন, যদি ক্যাশের মধ্যে কেউ এসে আমার কথা জিজ্ঞেস করে তাহলে বলবি যে সেলিম ভাই দোকানে নাই। বলবি সেলিম ভাই দোকানে নেই, সেলিম ভাই মালের জন্য ঢাকায় গেছে, আমার এটা বলবি। আমি বললাম কি বলেন ভাই, ঢাকায় গেছে এটা বললে কেউ বিশ্বাস করবে? আপনি তো সকালবেলাও সবাই আপনার দেখছে। বলে আচ্ছা ঠিক আছে, বলবো বাইরে গেছে, এটা বলবি। উনি খুব টেনশানে আছে, মানে বোঝা যাচ্ছে যে প্রচুর টেনশন। পরে মানে বাইরে চলে গেছে। বাইরে চলে যাওয়ার পরে মানে কী হয়েছে না হয়েছে জানি না, পরে রাতের বেলায় আপনার প্রায় রাত 7টা কি 7:30টার দিকে উনি আবারও আসছে। আইসা মানে ওই যে রুমনে মেয়েদের সঙ্গে খারাপ কাজ করতো ওইখানে যায় যে উনি প্রচুর সিগারেট খেতেছে। আপনার ওই সময় 5 স্টার সিগারেটগুলো ছিল একটার পিছে একটা খাইতেই আছে। পরে আমি বললাম যে ভাই আপনি এত টেনশন করতেছেন, এত টেনশন নিয়েন না, আপনি কাউরে ফোন দেন, আপনার কাছে তো মেয়ের অভাব নাই, কাউকে ফোন দিয়ে একটু রেস্ট করেন। এটা বলা তুমি খেপে যায় আমার উপরে, মানে খুব রেগে যায়। রেগে গিয়ে আমার বলে দোকান বন্ধ কর। মানে ওই সময় কিন্তু দোকান বন্ধ করার কথাই না, কোম্পানির মাল আসবে, আমাদের গাড়ি নিয়ে যারা মাল ডেলিভারি দিতে গেছে ওদের মালও এখনও আসে নাই। তো এখন তো ওদের মাল আগে গোডাউনে ঢুকাবো, হিসাব করবো, তারপরে না দোকান বন্ধ করবো। উনি আমার বলতেছে সব বাদ, কোম্পানির মাল আসুক বা না আসুক তুই তালামার, দোকানে তালামার, একটা কথাও বলবি না, আমি যা বলছি তাই কর, দোকানে তালামার। পরে দোকানের কর্মচারী এগুলোরে পাঠাই দিলাম রুমে পাঠাই দিয়ে পরে আমি দোকান তালা মেরে দিছি। উনি আমার বলতেছে মালগুলো তখন আমরা হচ্ছে বেবি ট্যাক্সি দিয়ে মাল দিতাম, এটা আবার চারপাশে হচ্ছে আপনার বাউন্ডারি করা ছিল। তা বলে যে বেবি ট্যাক্সির মধ্যে মাল তালা মেরে রাখবি, সকালবেলা মাল হিসাব করে দোকানে উঠাবি, রাতের বেলায় মাল আর দোকান উঠানোর দরকার নেই। তাই বললাম যে আচ্ছা ঠিক আছে। উনি যেমনি বললো এমনি তখন মানে দোকান তালা মারিয়ে দিলাম। কোম্পানির লোকেরা আসছে, আসার পরে বললাম যে ভাই দোকানের মাল ঢুকাবো না, আজকে বাইরেই রাখেন। তো এই গাড়ির মধ্যেই তখন তালা মেরে মালগুলো ভিতরে রেখে দিছি। রেখে দিয়া সবার সাথে তখন আমি শুইতে গেছি। আপনার রাত্রি তখন আনুমানিক 1টা কি 1:30টার মতো বাজবে। এই সময়ের ভিতরে হঠাৎ করে হচ্ছে সেলিম ভাই কোত্থেকে জানি আসছে, আইসা আমাদের দরজা ধাক্কাইতে আছে, লাথি মারতেছে দরজার মধ্যে। পরে লাফ দিয়ে উঠছে, একটা আমাদের সাথে কাজ করে একটা ছিল, তখন দরজা খুলছে, ওরে মারছে থাপ্পড়। গালি দিয়ে বলতেছে তো দরজা খুলতে এত সময় লাগলো কেন, সুজন কই? বলে আসতে বলে ডাক দে। পরে আমার ডাক দিলে আমি গেছি, মানে ওনার চোখ টোক লাল হয়ে আছে। তা আমার বলে সুজন তোর সঙ্গে আমার কথা আছে, একটু বাইরে আয়। তাই বললাম আচ্ছা ভাই ঠিক আছে চলেন, কী হয়েছে চলেন বাইরে যাই। পরে বাইরে গেছি, বাইরে যাওয়ার পরে ওইখানে একটা আপনার গাছ আছে, খেজুর গাছ অনেক বড়, মানে আমাদের বাজারের কোনার ভিতরে। খেজুর গাছের নিচে গিয়েই উনি আমার পা ধরে চিৎকার করে কান্না করতে শুরু করছে, আমার পা ধরে। কী হয়েছে সেলিম ভাই, আপনি কান্না করতেছেন কেন আমার কাছে বলেন? মানে আমার পা ধরে চিৎকার করে কান্না করছে, ভাই আমারে বাঁচা, এরকম করে ভাই আমারে বাঁচা, আমারে বাঁচা। তাই আমি বললাম ভাই কী হয়েছে আপনি বলেন, আমি আপনার বাঁচাবো, সমস্যা নেই, আপনি তো আমারই ভাই, এখন কী হয়েছে বলেন, কান্না না করে সহজ বাক্যে বলেন কী হয়েছে। আমার বলতেছে সর্বনাশ হয়ে গেছে রে, আমি একটা বিপদে পড়ে গেছি। আমি বললাম কী হয়েছে বলেন। আমি তো জানি ওনার নারী সংক্রান্তই কোনো সমস্যা, কারণ নারী ছাড়া ওনার জীবনে আর কোনো নেশা নাই, একটাই নেশা, এটা হচ্ছে নারী। পরে আমি বললাম ভাই কী হয়েছে বলেন। পরে বলে আজকে দুপুরে ঘরে খাবার খাইতে গেছি, এবং খাবার খাইতে গেছি এক মেয়ে সেলিনা নামের এক মহিলা, যার সঙ্গে আমি খারাপ কাজ করতাম, ওই মহিলা কেমনে কেমনে আমার বউয়ের ঠিকানা পাইছে, আমার বউয়ের কাছে গিয়া প্রমাণ দিয়ে দিচ্ছে, মোবাইলে আমি তার সঙ্গে কথা বলছি। আর ওই মহিলা কি করছে, আমার ওয়াইফের সামনে থেকে আমার সাথে কথা বলছে। আমি ওনারে বলছি রাতের বেলা আসেন, আপনার সঙ্গে থাকবো, এটা সেটা, আরও বিভিন্ন কথাবার্তা বলছি সেলিনা। এখন বলার পরে দুপুরে যখন আমি খাইতে গেছি, তোর ভাবি আমারে জিজ্ঞেস করার পর আমি তোর ভাবিরে বলছি যে না আমার কোনো মহিলার সঙ্গে খারাপ সম্পর্ক নাই, কিছুই নেই। তা তোর ভাবি বলে তাহলে আমার মাথায় হাত দিয়ে বলেন। তা আমি যখন তোর ভাবির মাথায় হাত দিলাম, তোর ভাবি তখন কি করছে, জুতা খুলে আমার গালে বাড়ি মেরে দিছে। তা বাড়ি মেরে দিছে, আমি তোর ভাবিরে কয়েকটা মারছি। গ্রামের মানুষ, বাড়ির মানুষ কিছু মানে এখানে গোল হয়ে গেছে সবাই, এবং মোটামুটি সবার সামনে তখন তোর ভাবির 3 তালাক দিয়ে দিছি দুপুরবেলা। আমি বললাম মানে তালাক দিয়ে দিচ্ছেন? বলে হ্যাঁ আমি 3 তালাক সবার সামনে দিয়ে দিছি মাইরা, এবং হুজুরকেও আমি ডাকছি। আমি হুজুরকেও সহ ডাইকে না, কারণ ওনাদের মানে ঘরের সামনেই হচ্ছে মসজিদ, ওনাদের একদম ঘরের সামনে গেটেই মসজিদ। তা বলে হুজুরে ডাক দিয়ে আমি হুজুরে সহ সাক্ষী রেখে তারা তালাক দিয়ে দিছি। আমি বললাম তাইলে এখন আমি তো এটা জানি না। পরে বলে হ্যাঁ তালাক দেওয়ার পরে এখন রাত 9টা বাজে দরবার বসছে, আমার বাড়ির উঠানে দরবার হয়েছে। আমি বললাম তারপর? বলে এখন হুজুর আমার দরবারে আমারে বলতেছে যে আমি এই বউ নিয়ে সংসার করতে পারবো না। আমি বললাম হ্যাঁ তালাক দিলে কেমনি সংসার করবেন? বলে আমি তো আর কাগজপত্রে তালাক দিই নেই, আমি তো মৌখিক তালাক দিছি। এখন হুজুরে বলে যদি এই বউ নিয়ে আবার সংসার করতে হয় তাহলে আমার বউরে হিল্লা বিয়ে দিতে হবে। তো ওই সময়টা তো আমি হিল্লা বিয়ে কি ওইটা আমি জানি না। তাই আমি বলে ভাই হিল্লা বিয়ে কি? বলে হিল্লা বিয়ে হচ্ছে যে কোনো কারো কাছে আমি ওরে বিয়ে দিব, বিয়ে দেওয়ার পরে এক রাত ওই লোকের কাছে থাকবে, এবং সকালবেলা ওই লোক যখন আমার বউরে আবার তালাক দিয়ে দিবে, ছেড়ে দিবে, তখন আমি আবার ওরে বিয়ে করতে পারবো, মানে আমি তখন ইয়াসমিনকে বিয়ে করতে পারবো। তো ভাবি ওর দেখতে খুব সুন্দর ছিল, মানে একেবারে পরীর মতো চেহারা, খুবই সুন্দর।
তাই আমি বললাম যে ভাই এত সুন্দর একটা বউ অন্য কারো কাছে বিয়ে দিলে এই লোকে যদি না ছাড়ে, তখন আমারে বলে যে সুজন আমি তো এই জন্যই তোর কাছে আসছি, আমি তোর পায়ে ধরে তোর কাছে অনুরোধ করি তুই একটা কাজ কর, তুই আমার বউটারে বিয়ে কর। আমি গ্রামবাসীর কাছে বলছি আমার একদিনের সময় দেওয়ার জন্য আমি লোক খুঁজে বাইর করি, আমার গ্রামের কোনো মানুষটা আমি বিশ্বাস করি না, আমার বউর উপরে গ্রামের অনেক মানুষের খারাপ নজর আছে, যার কারণে আমি চাই কি যে তুই আমার বউটারে বিয়ে কর, এবং বিয়ে করে তুই আমার বউরে যখন ছেড়ে দিবি, আমার বউকে তুই ছেড়ে দেওয়ার পরে এরপরে আমি ওর বউরে নিয়ে ঘরে যাব। তুই তালাক দিয়ে দেওয়ার পরে এক রাত তোর কাছে থাকবে, আর আমি বিশ্বাস করি যে তুই আমার ভাই, তুই এমন কিছু করবি না। এক রাত তোর কাছে থাকলে পরের দিন ছেড়ে দিলে আমি ওরে বিয়ে করব। এছাড়া আমি ওকে আর বৈধ করতে পারবো না, মানে শুদ্ধ করতে পারবো না। পরে আমি বললাম যে ভাই দেখেন এটা কিভাবে সম্ভব, আর আমার কি ভাই এখনো বিয়ের বয়স হয়েছে? আমার তো এখনো বিয়ের বয়সই হয় নাই, এই বয়সে কি আমি বিয়ে করব? উনি আমারে বলতেছে আরে বোকা, এখানে তো আর কাগজপত্রের বিয়ে হবে না, এটা তো হুজুর শুধু তোর সামনে নিবে, তোর সামনে নিবে এবং তোর সামনে নিয়ে ওইখানে জাস্ট তোর সঙ্গে বিয়েটা হবে। এটা তো এমন নয় যে আমি মানে তুই ইয়ে করবি, এটা তোর সঙ্গে তো আর এরকম মানে কাগজপত্রে বিয়ে হবে না, কাবিন হবে না, শুধু হুজুর তোরে মৌখিকভাবে কলমা পড়াবে, আমার ঘরে আমার বউ তোর সঙ্গে থাকবে, এবং সকালবেলা তুই তখন তোর বউরে মানে আমি আমার বউরে নিয়ে যাবো, তুই তালাক দিয়ে দিবি। তাই আমি বললাম যে আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে এটাই করবো। তা বলে ঠিক আছে তাহলে কালকে সকালে কাউরে বলবি দোকান খোলার দরকার নাই, তুই কালকে সকাল 9টা বাজে আমাদের বাড়িতে আসবি, আমি আবার গ্রামের মানে 10 জনকে নিয়ে বসবো। পরে আমি বললাম যে ভাই ঠিক আছে। এই কথা বলে উনি তখন চলে গেছে, আমি তখন রুমে আসছি, আইসা বসে বসে চিন্তা করতেছি ই আল্লাহ না জানি কি হয়, মানে এরকম একটা বিপদ হঠাৎ করে, মানে উনিও তো ওনার আমি খুব ভালোবাসি, সেলিম ভাইরে অনেক ভালোবাসি। তো আমি তখন মানে রুমে বসে আছি, অনেক সারাটা রাত আর ঘুমাইতে পারিনি। সকাল 7টার দিকে সেলিম ভাই আসছে, আইসা দরজা খুলে বলতেছে যে আমারে বলে যে ইয়া কর সুজন, ওই সকালবেলা ওরা বসবে না, ওরা রাত 9টা বাজে বসবে, সকালবেলা কেউ ব্যস্ত থাকবে না, রাত 9টা ডেট দিছে, তুই আজকে দোকান খুলবি না, কারণ দোকান খুললে দোকানের পোলাপানি এগুলো জানা যাবে বা এগুলো মোটামুটি মানুষের মাঝে ছড়াই গেছে। তা একটা কাজ কর, দোকান খুলবি না, আর পোলাপানি সবগুলোর ছুটি দিয়ে দে, সবগুলোর বল বাড়িতে চলে যাওয়ার জন্য, আবার ফোন করলে এগুলোর আসবে এটা বল, বা তুই বাড়িতে গিয়ে ওদেরকে নিয়ে আসবি, ওকে সবারই ছেড়ে দে। তা আমি তখন করলাম কি যে সবারই ছেড়ে দিলাম, যে যা তোদের আজকে ছুটি তোরা বাড়িতে চলে যা, সবগুলোরই ছুটি দিলাম, ওরা তো বাড়িতে চলে গেছে। ওই দিন আমরা মালও পাঠাই নাই, মানে কোম্পানির মালও আর বাইরে পাঠাই নাই, না পাঠাইয়া সারাটা দিন অপেক্ষা করতেছি। উনি মানে সিগারেটের মানে দিয়ে সিগারেটের আগুন দিয়ে সিগারেট জ্বালাইতেছে আর খুব টেনশন করতেছে। মানে উনিও কিন্তু ওনার বউ মানে ইয়াসমিন ভাবিরে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে, এত মেয়ের সঙ্গে খারাপ সম্পর্ক, তারপরেও বউরে উনি একদম মানে কঠিনভাবে ভালোবাসে। তো এখন আমারে বলতেছে যে যেমনি হোক আমার বউরে আমার লাগবো, আমি কিন্তু আমার বউ ছাড়া থাকতে পারবো না, মানে কান্নাকাটি করতেছে। পরে এমন করতে করতে রাত্র 8টা বাজছে, আমার উনি সাথে করে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর ওনার বাড়ির উঠানে নিল, বিশাল দরবার ভাই, আর দুনিয়ার মানুষ। তা আমার নিয়ে বসাইছে, বসানোর পরে আমার বয়স তখন আনুমানিক কত হবে, ধরেন 17 বছর বা 18 বছর এরকমই, মানে আমি এখনও প্রাপ্তবয়স্ক হইনি, বিয়ে করার মতো বয়স আমার এখনও হয় নাই। পরে ওইখানে নিয়ে আমার বসাইছে, বসানোর পরে সবাই তখন বসছে, বসে আমার বাপ মায়ের নাম জিজ্ঞেস করলো, করার পরে ওই এলাকার যে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে আর কি, তারা আমারে বললো যে এমন এমন ঘটনা, এইভাবে আপনি বিয়ে করবেন কি না, এমন আপনি ছাড়াছাড়ি কথা তখন হয় নাই, যে আপনি হিল্লা বিয়ের কথা আমারে বলছে। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি রাজি আছি, আমি করতে রাজি আছি। পরে তারা ওইখানে হুজুর আনলো, আনার পরে ওই জায়গার ভিতরে মানে ওই দরবারের ভিতরেই এই ভাবির সঙ্গে আমাকে বিয়ে পড়াবে। এখন বিয়ে পড়ানোর জন্য যখন বসছে, ওই সময় ভাবি বলতেছে তার একটা শর্ত আছে, একটা অন্যরকম শর্ত। শর্ত কি? ভাবি বলতেছে যে বিয়ে যদি হবেই তাহলে বাসর কোথায় হবে, আমি যে সুজনের সঙ্গে থাকবো এক রাত, এই সুজন এর পরের দিন সকালে আমাকে ছাড়লে আমার স্বামী আমাকে আবারও বিয়ে করবে সেলিম সাহেব, কিন্তু আমি যে এক রাত সুজনের সঙ্গে থাকবো এটা কোথায় থাকবো? তো সবাই বলে তুই সুজনের তো আর সুজনের বাড়ি তো অনেক দূরে, এত দূরে তো আর গিয়ে থাকা সম্ভব নয়, তুমি এক রাত না হয় এই সেলিমের ঘরেই থাকো। ভাবি বলে যে না, যার সঙ্গে আমার তালাক হয়ে গেছে আমি তার ঘরে আরেকটা স্বামী নিয়ে থাকবো কেন, আমি তার ঘরে আর আরেকটা স্বামী নিয়ে থাকবো না, যদি আমার স্বামী নিয়ে আমার থাকাই লাগে, যদি সুজনের বাড়ি দূরেই হয়, তবে আমি বাসরটা আমার বাড়িতেই করতে চাই। মানে ভাবি বলতেছে সে বাসর করবে তার বাড়িতে, এই সুজনের বাড়িতে না, সরি আপনার সেলিম ভাইয়ের বাড়িতে না। তো গ্রামের সবাই বলতেছে কেন সেলিমের বাড়িতে ওই সমস্যা কি? বলেন আমি তো সেলিমকে তালাক দিয়ে দিই, সেলিম তো আমাকে তালাক দিয়ে দিছে, এরপরে ওরে আমি আবার যখন বিয়ে করবো তাহলে ওর ঘর আমার ঘর হবে, এখন তো ওর ঘর আমার ঘর না, আর আমি আর আমার নতুন স্বামীর নিয়ে কেন পুরনো স্বামীর ঘরে থাকবো, আমি থাকবো না। তখনই সেলিম ভাই কান্না শুরু করছে, কান্না শুরু করে গ্রামের সবার সামনে এই মানে ইয়াসমিন ভাবির পা ধরে চিৎকার করে কান্না করতে শুরু করছে, চিৎকার করে কান্না করতেছে। তো ভাবি বলতেছে তুমি কান্না করতেছো কেন?
আমাদের মাঝে তো কথা সব কিছুই হয়েছে যে সুজন তো আমাকে ছেড়ে দিবে সকালে, তা সুজন সকালে ছেড়ে দিলে তো আমি আবার তোমারই বউ হয়ে যাইতেছি, তা তুমি কান্না করতেছো কেন? কান্না করো না। তো এবার গ্রামে সবাই বলতেছে আচ্ছা ঠিক আছে, যদি বউ যদি বলে যে তার বাপের বাড়িতে নিয়ে যাবে, তো ভাবির আবার বাপের বাড়িতে কেউ নেই, ওনার মানে সৎমা আছে একটা, ওনার বাপও মরে গেছে, ওনার মাও মরে গেছে, ভাবির শুধু সৎমা আছে। তাই বলে যে আচ্ছা ঠিক আছে তাহলে ওইখানেই হবে। তা এই বলার পরে তখন এই গ্রামবাসী সবাই সাক্ষী করে তখন আমার এই ইয়াসমিন ভাবির সঙ্গে বিয়ে দিল। তো ভাবির সঙ্গে আমার বিয়ে হলো, বিয়ে শাদী সম্পূর্ণ হওয়ার পরে ভাবি তখন আমাকে নিয়ে একটা গাড়ি ঠিক করলো, সুজন আপনার কি বলে সেলিম ভাই গাড়ি ঠিক করে দিছে। সেলিম ভাইয়ের গাড়ি দিয়ে তখন আমি ভাবি আমরা একসঙ্গেই হচ্ছে আপনার ভাবির বাপের বাড়িতে রওনা দিলাম। তো ওনার বাপের বাড়িতে গেলাম এবং বাপের বাড়িতে যাওয়ার পরে সেখানেই তখন আমার ওনার সঙ্গে বাসর ঘরে আমি আল্লাহর রহমতে ঢুকলাম। বাসর ঘরে ঢুকলাম এবং বাসর ঘরে ঢুকার পরে উনি কান্না করতেছে বাসর ঘরে ঢুকে। তো নর্মালি আসলে প্রতিটা মানুষের তো এমনই হবে যে বাসর ঘরে যাইলে কান্নাই করবে, যেহেতু ওনার এরকম একটা অবস্থান। ওনার কিন্তু আবার বাচ্চা কাচ্চা হয় না এই পর্যন্ত, কোনো বেবি টেবি হয় না, কিন্তু বিয়ে হয়েছে বহু বছর হয়েছে। তো কান্নাকাটি করতেছে। পরে আমিও রুমের ভিতরে ঢুকছি। তো আবার ভাবির সৎমাও কিন্তু সেই দরবারে উপস্থিত ছিল। ভাবির সৎমা কিন্তু আবার খুব ভালো, মানে এই সবগুলো বিষয় কিন্তু উনি জানে। যাই হোক, এরকম করতে করতে একটা পর্যায়ে আমি ভাবিরই বললাম যে ভাবি একটা কাজ করেন তো, এটা তো আসলে মানে আপনি তো সকালবেলা চলেই যাবেন, আর একটা কাজ করি আমি নাইলে আপাতত হচ্ছে মানে বাইরে গিয়ে ঘুমাই। এখানে কি আর কোনো রুম আছে? আপাতত থাকার মতো যদি কোনো রুম থাকে আমি সেই রুমে গিয়ে ঘুমাই এবং আপনি এখানে ঘুমান। এটা বলতে না উনি খুব মানে আমার উপর একটু অন্যরকমভাবে তাকে বলতেছে যে এটা কি বলতেছে সুজন, অন্য রুমে ঘুমাবো কেন? তুমি না আজকে আমার বিয়ে করলা, আমরা না হাজব্যান্ড ওয়াইফ? তাই আমি বললাম হ্যাঁ আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু আপনি তো সকালবেলা আবারও চলে যাবেন সেলিম ভাইয়ের কাছে, তো আমি পাশেই ঘুমাই। আর সেলিম ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে যে বাসরে আমাদের মাঝে কোনো কিছু হবে না। পরে বলে তুমি যদি সকালবেলা ছেড়ে দাও তাহলেই না আমি সেলিমের কাছে যাব, আর তুমি যদি সকালবেলা আমার না ছাড়ো আমি সেলিমের কাছে যাবো কেমনে? আমি বললাম না, সেলিম ভাইয়ের সঙ্গে তো আমার ওভাবেই কথা হয়েছে যে আমি আপনাকে সকালবেলা ছেড়ে দিব, আপনি ওনার কাছে আবার চলে যাবেন। পরে আমার বলে তুই কি আমার ছেড়ে দিবা? পরে আমি বললাম যে হ্যাঁ, তো ছেড়ে তো দেওয়াই লাগবে। পরে বলে যদি তুমি আমারে না ছাড়ো, আমার সাথে সংসার করো, তাহলে কি জিনিসটা সুন্দর হয় না? আমি বললাম ভাবি আপনি কি বলেন, আপনি তো আমার পরিবার সম্বন্ধে সবই জানেন। আমার এখনও 3টা বোন অবিবাহিত, আমার দুলাভাই আমাদের সংসার চালায়, আমাদের পরিবারের অভাব অনটন সবই তো আপনি জানেন। আপনি সব কিছু জেনে শুনে এটা কি বলতেছেন? পরে আমার হাতটা ধরে বলতেছে সুজন তুমি আমারে ছেড়ে দিও না, আমি তোমার সঙ্গে সংসার করব। আমি ওই বদনাইশ সেলিমের সংসার আর করব না। আমি তোমার হাত ধরে অনুরোধ করতেছি তুমি আমাকে ছেড়ে দিও না। আমি গরিব হতে পারি, আমাদের পারিবারিক অবস্থা একটু দুর্বল, কিন্তু আমি তোমাকে নিয়ে থাকলে ভালো থাকবো। আমার বড়লোক স্বামীর দরকার নাই, আমি তোমার সঙ্গে থাকতে চাই। যেহেতু যেভাবেই হোক আল্লাহ তোমার সঙ্গে আমাকে মিলাই দিছে, আমাদের বিয়ে হয়েছে, কলমা কাবিন হয়েছে, তা তুমি আমার সঙ্গে থাকো। আমি বললাম ভাবি এটা আপনি কী বলেন, আমি তো সকালবেলা আপনাকে ছেড়ে দিতে হবে। সেলিম ভাইয়ের সঙ্গে তো আমার এভাবেই কথা হলো। উনি বলে তুমি যদি না ছাড়ো তাহলে কি সেলিম জোর করে আমাকে নিতে পারবে? আমি বললাম না ঠিক সেলিম ভাই আপনাকে জোর করে আমার কাছ থেকে নিতে পারবে না, কিন্তু আমি আপনাকে বিয়ে করে খাওয়াবো কি, রাখবো কোথায়? আমার তো তেমন একটা ভালো বাড়িও নাই, আর আমার তো তেমন কোনো ইনকামও নাই, আমি আপনাকে কী খাওয়াবো? ভাবি বলে রিজিকের মালিক রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তার প্রত্যেকটা বান্দার রিজিক ধার্য করেই দুনিয়াতে পাঠাইছে। আমি দুনিয়াতে যতদিন বাঁচবো ততদিনই কোনো না কোনোভাবে আমি খেয়ে বাঁচবো, আল্লাহ আমাকে খাওয়াবে, কেউ না খেয়ে মরে না। তুমি যদি সত্যি আমাকে সাথে থাকো তোমার জীবনের এই অভাবটা থাকবে না, আর তোমার সংসার চলার জন্য আমি কিছু ব্যবস্থা করে দিব। আমার বাবা মারা যাওয়ার সময় আমার কিছু টাকা দিয়ে গেছিল, বাবার ওই টাকাটা আমার কাছে আছে, ওই টাকাটা আমি তোমারে দিব। ওই টাকাটা দিয়া তুমি কোনো একটা ব্যবসা বাণিজ্য করো বা কিছু একটা করো, এরপরে আমাদের সংসারটা কেটে যাবে। আমি আর এই সেলিমি বদমাইশের কাছে যেতে চাই না। আমি তখন আসলে ওনার কথাটা শুনে না আমার ভিতরটা অনেক ভালো লাগলো, যে মনে হলো যেন আমি একটা আস্থা এবং বিশ্বাসের জায়গা পাইলাম, এবং উনি মনে হয় সত্যি আমার সঙ্গে সারা জীবন থাকবে। উনি ভিতরে একটা ভালো লাগা কাজ করছে কথাটা শুনে। কিন্তু সেলিম ভাইয়ের সঙ্গে তো আমার বেইমানি করা হবে। ভাবি তখন আমারে বললো যে সেলিম তো সারাটা জীবন আমার সঙ্গে বেইমানি করছে, তা তুমি কি তার সঙ্গে একটা মিনিটের জন্য বেইমানি করতে পারবা না? আর এটা তো বেইমানির কিছু না, তুমি আমারে বিয়ে করছো, এখন তুমি যদি আমারে না ছাড়ো এটা তোমার বিষয়, তো এটা বেইমানির কিছুই না। মানে উনি আমারে সারা রাত আদর সমাদর করে আমাকে বুঝাইলো, এবং বুঝানোর পরে আমি ওনার সঙ্গে শুয়ে রইলাম। দিনে 9টা বাজে সেলিম ভাই হাজির এবং তাদের গ্রামের আরও 2-3 জন নিয়ে এসে দরজা ধাক্কা দিয়ে শুরু করছে। আমি দরজা খুলছি, খোলার পরে সেলিম ভাই আমার বলে কী রে এত বেলা পর্যন্ত শুয়ে আছিস কেন, তোর ভাবি কই? এখনও বলে তোর ভাবি কই? আমি বললাম আসুনি ভিতরেই আছে। পরে সে ভিতরে ঢুকতে চাইছে,
আমি তখন ধরছি, আমি বললাম ভাই এখনও তো আমি ছাড়াছাড়ি হয়নি আমাদের, আপনি এখন ঢুকেন না। সেলিম ভাই তখন কিছুটা মাইন্ড করছে। পরে আমি ওনারা বাইরে নিয়ে গেছে, বাইরে নিয়ে যাওয়ার পরে ভাবি তখন মানে আমার ওয়াইফ তখন বলতেছে, ইয়াসমিন তখন বলতেছে যে না আমি তোমার সঙ্গে যাব না, ডাইরেক্ট সবার সামনে। সেলিম ভাই বলতেছে এটা কী বলো, আমার সঙ্গে যাবা না মানে তুমি এখানে থাকবা, সুজন তো তোমাকে এখন ছেড়ে দেবে। ভাবি তখন বলতেছে মানে ইয়াসমিন তখন বলতেছে যে না সুজন আমাকে ছাড়বে না। তখন সেলিম ভাই আমারে বলে কিরে সুজন কী বলে এগুলা? আমি বলছি জি ভাই, যেহেতু বিয়ে হয়েছে আল্লাহর রহমতে আমি ওনার সঙ্গে সংসার করব, আমি ওনাকে ছাড়বো না। এইটা বলা দিয়েই ধরেন সেলিম ভাইয়ের মাথা আসমানটা ভেঙে পড়ছে। উনি বলে এই সুজন কী বলতেছিস এগুলো তুই? আমার স্যারে ডাক দিয়ে নিছি, ডাক দিয়ে নিয়ে বলতেছে এই সুজন এটা কি? ভাই তোর 20,000 টাকা দিব, তুই আমি যা বলছি তাই কর। আমি বলছি না ভাই। পরে আমারে বলে দেখ আমি তোর ব্যবসা বাণিজ্য ধরাই দিব, আমার কথা শোন, তোর দোকানপাট করে দিব, সব করে দিব। আমি না ভাই, যেহেতু বিয়ে হয়ে গেছে আর উনি আমার ছাড়তে চায় না আর আমিও চাই না। এই যে ভিতরে সেলিম ভাই তখন আমার কলার চেপে ধরছে, ধৈরে বেইমান মানে নিমক হারাম বলে আমার ডোরে গুছিয়ে শুরু করছে। এই ভাবি মানে ইয়াসমিন তখন সবার সামনে গিয়ে সেলিমরে ধরছে, ধরে সেলিমরে ওখানে মারছে। মাইরা তখন গ্রামের মানুষ মোটামুটি সবাই চলে আসছে। তো ভাবি মানে ইয়াসমিন তখন বলতেছে যে এই লম্পটটা আমার বাড়ি থেকে বের করেন, আমার স্বামী হচ্ছে সুজন, এই লম্পট আমার কেউ না। এবার গ্রামের 10 জনের ধাক্কায় ধাক্কায় সেলিম ভাই এবং সেলিম ভাইয়ের সঙ্গে যারা আসছে ওদের সবাইকে বের করে দিছে। তখন আমি আর হচ্ছে এই আমার ওয়াইফ আমরা তখন ঘরে গেলাম। ঘরে যাওয়ার পর আমি বললাম এটা তুমি কি করলা, আমার মতো একটা লোকের তুমি বিয়ে করলা আর আমার সঙ্গেই তুমি থাকবো? বলে হ্যাঁ আমি তোমার সঙ্গেই থাকবো, আর আমি ওই বদমাইশটার সঙ্গে থাকবো না, তারা আমি ছেড়ে দিছি, ও চলে যাক, ওরে আর আমার লাগবে না। এভাবে প্রায় 3 দিনের মতো আমি ওনার সঙ্গে আছি। এগুলো কিন্তু আমার পরিবারে কেউ জানে না, আমার আব্বা আম্মা বা আমার দুলাভাই কেউই জানে না। 3 দিন আমি তার সঙ্গে ছিলাম এবং থাকতে বলতেছি যে ইয়াসমিন আমি এখন কি করব, আমারে বলে আমার বাবার কিছু টাকা আমার কাছে আছে, এই টাকাগুলো আমি তোমারে দিব, এখন এগুলো দিয়ে তুমি একটা ব্যবসা বাণিজ্য বা কিছু একটা জিনিস দাঁড়াও করাও, আগে তোমার পরিবারের কাছে যাও, গিয়ে তোমার আব্বা আম্মার এই বিষয়টা জানাও, এরপরে বাকি ব্যবস্থা হবে। পরে ওনাদের বাড়িতে 2 দিন থাকার পর আমি তখন বাড়িতে গেছি এবং বাড়িতে যাওয়ার পরে আমার আব্বা আম্মাকে তখন আমি বিষয়টা জানাইলাম। জানানোর পরে আমার আব্বা আম্মা কোনো রিয়াকশান নেয় নাই, কিন্তু দুলাভাই খেপে গেছে যে এটা কোনো কথা হইলো নাকি, এটা কী ধরনের কথা, এটা কী ধরনের কথা, তুই হঠাৎ করে বিয়ে করে ফেলবি, আমরা জানবো না শুনবো না, এবং এই মানে দুলাভাই রাগারাগি করে। তো আমার আম্মা বুঝে যে যাই হোক তো এটা একটা অ্যাক্সিডেন্টও হয়ে গেছে, দুর্ঘটনা বলা যায়, তুই বউ নিয়ে বাড়িতে আয়। তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে আমি বউ নিয়ে বাড়িতে আসবো। পরে আমার বড় বোনের নিয়ে আমি তখন আমার শ্বশুর বাড়িতে আসছি, মানে ইয়াসমিনদের বাড়িতে। তো আমার বড় বোন বউ দেখে পছন্দ হয়েছে, আমার বড় বোন বলে যে ঠিক আছে চলো বাড়ি চলো। আমার বোন তখন নিজে দায়িত্ব নিয়ে ইয়াসমিন আমাদের বাড়িতে উঠাইছে। তো ইয়াসমিন আমাদের বাড়িতে প্রায় 15 দিনের মতো ছিল। আমাদের পরিবারের সবার সঙ্গে তার ভালো সম্পর্ক, প্রত্যেকের সঙ্গে ভালো সম্পর্ক, আমার ছোটো বোনদের সঙ্গে। এবার ইয়াসমিন সম্পূর্ণ তার টাকা, আমার ছোটো বোনটা তখন বিয়ে মানে ঘর আসে কিন্তু আমার টাকার অভাবে বিয়ে দিতে পারতেছি না। এবার ইয়াসমিন সম্পূর্ণ তার অর্থায়নে তার টাকা আমার ছোটো বোনের বিয়েটা দিয়ে দেয়, মানে আমার যে ছোটো 3টা বোন ছিল 3টা মাঝে একটার বিয়ে দিয়ে দেয়। তো একটার বিয়ে দিয়ে দিলে পরে বাকি আর 2টা থাকে, তো ওইটার বিয়ে হয়ে গেছে, বাকি 2টা আছে, আমার বোন আছে, বোন জামাই আছে, ও সবাই তখন এক ঘরেই থাকি আমরা। এভাবে অনেক দিন কাটার পরে, অনেক দিন বলতে প্রায় 2 মাসের মতো কেটে গেল এবং আমাদের সংসার জীবন বহুত সুখেরই কাটলো। কিন্তু তখনও আসলে ইয়াসমিনের ঘরে কোনো সন্তানাদি হয়নি। তো 2 মাস পরে ইয়াসমিন আমারে বলতেছে যে তোমাদের এখানে তো ঘর দুয়ার নাই, ঘর দুয়ার করতে হবে, এখন একটা কাজ করি, আমি আপাতত আমার বাড়িতে চলে যাই, ঘর দুয়ার ঠিকঠাক করলে আমি আসবো, কারণ এখানে ছোট একটা ঘর এতগুলো মানুষ আসলে থাকা খুব কঠিন হয়ে যায়। আমার বোন জামাই, আমি, আমার ওয়াইফ, আমার ছোট 2 বোন, আমার মা বাবা, মানে বিশাল একটা মানে ঘর হচ্ছে, একটা মানুষ হচ্ছে বহু। পরে ইয়াসমিন তখন কী করলো, তাদের বাড়িতে আবার চলে গেছে। তাদের বাড়িতে চলে যাওয়ার পরে তখন আমি তাদের বাড়িতে যাইতাম, আমার বাড়িতেও আসতাম। এমন করতে করতে ইয়াসমিন আমার একটা সময় বলতেছে যে তোমাদের ঘর দুয়ারের যে অবস্থা, এখন যদি ধরো তুমি একটা বাড়িঘর করতে চাও অনেক টাকা লাগবে, তো বাড়িঘর এখন না করে আপাতত আমি তোমার কিছু টাকা দিই, ওই টাকা দিয়ে তুমি একটা ব্যবসা বাণিজ্য ধরো, এগুলো নিয়ে তোমার বোন জামাইয়ের সঙ্গে কথা বলো। আমার দুলাভাই যেহেতু গার্ডিয়ান ছিল, পরে আমি দুলাভাইয়ের বিষয়টা জানাইলাম দুলাভাই আর আফারে জানাইলাম যে এমন এমন ঘটনা, ইয়াসমিন এটা বলতেছে। তা বলে ঠিকই আছে, তাহলে তো ভালোই বলছে, তা তুই একটা ব্যবসা বাণিজ্য ধর, একটা ব্যবসা বাণিজ্য কিছু একটা ধরে তুই বউ নিয়ে থাক, এটা তো খারাপ বলে না, ভালোই বলছে। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে বোনের সঙ্গে কথাবার্তা হলো, বোনের সঙ্গে কথাবার্তা হওয়ার পরে আমার বোন তখন আমাকে এমনি বলছে, আমিও এগুলো শুনছি। তাই তারপরে চিন্তা করতেছি এখন কেমনি কী করা যায়, ব্যবসা বাণিজ্য কী করবো না করবো। তা দুলাভাই আমারে বলতেছে যে ধরে এই ব্যবসা বাণিজ্যর দিকে যাইস না, টাকা টুকা যেহেতু কিছু আছে, আগে আমার দোকানটা আরেকটু বড় করে তুই দুলাভাইয়ের কিছু টাকা দে। তাই এই প্রথম আমার কাছে ইয়াসমিনের কয়টা টাকা ছিল, এটা দুলাভাইয়ে দিলাম। দুলাভাই তখন তার দোকানে মাল উঠেছে। এইভাবে কিছুদিন পরে
দুলাভাই একদিন আমার বোন আর আমার বোন জামাই, তখন ইয়াসমিন থাকতো ওর বাপের বাড়িতে, আমি আমার বোন জামাইয়ের সঙ্গে থাকতাম, মানে ব্যবসা বাণিজ্যর প্ল্যানিং করতেছি। এই করতে করতে আমার বোন আর বোন জামাই একদিন আমার ধরে বলতেছে যে সুজন একটা কাজ কর, তোরে আমার বোন আমারে বলতেছে, তোরে ভাই আপু একটা কথা বলি, কারো কাছে বলিস না, কথাটা গোপনে গোপনে থাক। আমি বললাম যে ঠিক আছে বলো, কি বলবা। আমার বোন তখন আমারে বলতেছে, তোর ভাই একটা মানে একজনের সঙ্গে আলাপ করছে, এখন মানে তুই বিদেশ চলে যা, বিদেশ চলে গেলে সবচেয়ে ভালো হয়, দেশে তেমন কিছু করতে পারবি না। আমি বললাম তুই, এটা তো ভালো কথা, আমি বিদেশ যাবো, এটা তো ভালো কথা, তুই এটা এরকম গোপনে বলার কি আছে। আমার বোন জামাই আমার আপা তখন বলতেছে যে না, তোরে বলতেছি, তুই যদি আবার না চাস, যদি দেশে ব্যবসা বাণিজ্য করতে চাস, তাহলে তো ধর তো টাকা টুকা মাইরেও হইতে পারে, বিদেশ গেলে ভালো। তোর দুলাভাইয়ের সঙ্গে একজন একটা ভালো লাইন আছে, ও আবার ঢাকাতে থাকে, অনেক বিদেশ চলে যাওয়া যাবে, তোর বউরে বল। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, তাহলে ভালো কথা। গিয়ে তখন ইয়াসমিনকে জানলাম যে ইয়াসমিন এমন ঘটনা, এখন আমার বোনে আর বোন জামাই এটা বলতেছে। পরে বলে তা ভালোই তো বলতেছে, তুমি বিদেশ যাবে, এটা তো ভালো কথা। তাই আমি বললাম যে পাসপোর্ট করা লাগবে। পরে পাসপোর্ট করলাম, করার পরে আমি আর আমার বোন জামাই মিলা তখন ঢাকাতে রওনা দিছি। এই প্রথম যে অফিসে যাব, যে অফিসে থেকে যাব, ওই অফিসে টাকা টুকা জমা দিব। তো ইয়াসমিন থেকে টাকাও নিছি, নিয়ে তখন ওই অফিসে গেছি, যে কাগজপত্র জমা দিছি, পাসপোর্ট জমা দিছি, টাকাও জমা দিছি। তো টাকা জমা দেওয়ার মাস এই তো প্রায় আরও 4-5 মাসের মতো কাটে। তো 4-5 মাস আমি দুই জায়গায় মিলিয়ে থাকি, ইয়াসমিনের বাড়িতেও থাকি, আমাদের বাড়িতেও থাকি, কিন্তু ইয়াসমিন আর আমাদের বাড়িতে আসে না। আর এরপরে ও যে ইচ্ছে করে আসে নাই তা কিন্তু নয়, মানে আমি ওরে নিচে আনি নাই, মানে নিজে আমি ওরা আনি নাই। এরকম করতে করতে একটা পড়ছে আমার মানে আপনার এই আমার বিশার কথাবার্তা চলতে এর মাঝে হঠাৎ করে আমার দুলাভাই, মানে আমার বোনের ইয়েরে বলতেছে, এটা প্রায় 5 মাসের বড় কথা বলতেছে, আমার দুলাভাই হঠাৎ করে আমার বোনের বলতেছে যে তার একটা বড় ধরনের সমস্যা হয়েছে তার বাড়িতে বলতে তার বোনের বাড়িতে, মানে আমার ফুফাতো বোনের বাড়িতে, ওইখানে তার কয়েকদিন থাকা লাগবে। আমার ফুফাতো বোনটা আবার আমাদের রংপুর থেকে অনেক দূরে বিয়ে দিছে, মানে ওইখানে কি নাকি ঝামেলা হয়েছে। পরে আমারে বললে যে একটা কাজ কর সুজন, তুই দোকান সামলা, আমি আপাতত ওই দিকে যাই, তুই আমি ওই যে মানে আমার বোনের সমস্যাটা শেষ করে আসি। এটা বলে সেলিম ভাই তখন আপনার কি বলে আমার হাসেম ভাই তখন ওইদিকে চলে গেছে, দুলাভাই তো চলে গেছে, আমি তখন ওনার দোকান সামলাইতে আসি। তো এইভাবে 1-2 দিন কেটে গেল। আমি তো বোনেরে বলি কী ব্যাপার, ওইখানে কাগজপত্র জমা দিলাম, বিচার কী হইলো না হইলো তা তো বুঝতে পারলাম না, আর দুলাভাই যে গেল, দুলাভাই আসেও না। তো এই করতে করতে আমার বোন তখন বলতেছে যে আসবে এই করে হঠাৎ করে দুলাভাইয়ের নাম্বার বন্ধ। আর দুলাভাইয়ের নাম্বার বন্ধ, কিরে বন্ধ কেন? আমার বোনরে বলে নাম্বার বন্ধ কেন? আমার বোন বলে আমিও তো নাম্বার বন্ধ পাইতে আসি, আমি তো দিয়েছি নাম্বার বন্ধ। তাই আমি বললাম এটা কী বলো, তুই নাম্বার বন্ধ দিস, আমিও নাম্বার বন্ধ দিতে কী হইলো, নাম্বারটা বন্ধ কে? তেমন মানে আমার মানে কোনো কিছু আমার বোনও বলে না, আমিও দুলাভাইরে পাই না। যে অফিসে টাকা জমা দিছি, অফিস তো আমি চিনি, অফিসের ঠিকানা আমার কাছে আছে। এবার আমি নিজে অফিসে যোগাযোগ করার জন্য গেছি, নিজে অফিসে যোগাযোগ করার জন্য যাই দেখতেছি কি আসলে পাসপোর্ট জমা দিছে, আমারটা ঠিকই আছে, কিন্তু আমারটার সাথে দুলাভাই তার পাসপোর্টও জমা দিছে। দুলাভাই তার পাসপোর্টে ভিসা লাগাইয়া দুলাভাই চলে গেছে, আমার পাসপোর্ট তাদের অফিসে রয়ে গেছে। এটা আমি জানতামও না। এটা শুনে আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়লো, হায় হায় আল্লাহ, টাকা তো হচ্ছে ইয়াসমিনের, আমি এখন কি করব? তাড়াতাড়ি বাড়িতে এসে আমার বোনেরে বললাম যে বোন রে, তুই এটা কী করলি? আমার বোন বলে কী হয়েছে? আমি বললাম যে এমন কথা। আমার বোন তখন কান্নাকাটি করতেছে, আয় হায় ওয়াল্লাহ এটা কি, এটা কি হইলো, ওয়াল্লাহ এটা কি হইলো। মানে আমার বোনও কান্নাকাটি করে, আমিও তখন কান্নাকাটি করতেছি। ইতিমধ্যে খবর ইয়াসমিনের কানে চলে গেছে। ইয়াসমিন তো চিল্লা ফিল্লা কইরা এটা কেন করলা, কী কারণে করলা। ইয়াসমিন তখন আমার বোনের সঙ্গে ঝগড়া লেগেছে, আমার বাড়িতে আইসা আমার বড় বোনের বড়াপুর সঙ্গে ঝগড়া লাগার পরে আমার বড়াপু তখন রাগ করে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যায়। ঠিক আছে, আমি বাড়িতে আর থাকবো না। আমার বড়াপু রাগ করে তখন আমার নানার বাড়িতে চলে যায়। দেখেন, আমার নানার বাড়িতে চলে যাওয়ার পরে আমার নানার বাড়িতে আমার বড়াপু তখন থাকতেছে। এভাবে প্রায় আরও 3 মাস কেটে গেছে। 3 মাস পরে আমার নানার বাড়ি থেকে আমার বড়াপু, মানে আমার নানার বাড়ি থেকে ধরেন আমার এই বড় মামা তখন আমার খবরটা জানায় যে ভাগিনারে, তুই তো বুঝতে পারস নাই, ওরা জামাই বউ দুজনেই এক, তারা দুজনেই প্ল্যানিং করে এমনি তার জামাইরে পাঠিয়ে দিছে। আমার মামা বলতেছে আমার বোন নাকি আমার বোন জামাইয়ের সঙ্গে সারা রাত কথা বলে। আচ্ছা, আমি যদি জিজ্ঞেস করি তোর সঙ্গে দুলাভাইয়ের যোগাযোগ আছে, বলে না দুলাভাইয়ের সঙ্গে তোর দুলাভাইয়ের সঙ্গে কোনো যোগাযোগ নেই, কোনো কথাবার্তা নেই। এর ভিতরে হইল কি, আমার মা আমার বউর সঙ্গে লেগে যেতেছে বারবার, মানে ইয়াসমিনের সঙ্গে, এই তুই আরেক বেটার ঘর করে আমার ঘরে আসছোস, মানে প্রতিনিয়ত ইয়াসমিনের সঙ্গে ঝগড়া করে। মানে ইয়াসমিন তখন করলো কি, আমার মারে বলতেছে যে আপনি এগুলো কেন করেন, এগুলো কী কারণে করেন, আপনি তো এটা ভালো করতেছেন না। এই ইয়াসমিনের সঙ্গে আমার মায়ের ঝগড়াঝাটি, মানে মার কথা হচ্ছে ইয়াসমিনটা এই পরিবারে রাখবে না, এবং এমন করতে করতে মানে ইয়াসমিন আমার পরিবারে তখন একরকম আগাছা হয়ে গেল।
তো এখানে একটা বিষয় আমি আপনাকে বলতে ভুলে গেছিলাম। ইয়াসমিন কিন্তু আমার বিদেশ যাওয়ার বিষয়ে বলছে আমি যাতে আমার পাসপোর্ট জমা দিই কোথাও, কারোর সঙ্গে কথাবার্তা বলে, দুলাভাইয়ের কথায় যাতে আমি কোথাও জমা না দিই, এটা কিন্তু ইয়াসমিন আমার বলছিল। আমি কিন্তু ইয়াসমিনের ওই কথাটা রাখি নাই, না রাখি আমি দুলাভাইয়ের কথা মতোই আমি কাগজপত্র জমা দিছি, মানে দুলাভাই যেখানে দিতে বলছে আমি সেখানেই দিছি। এই হিসেবে কিন্তু ইয়াসমিন আমার উপরে রাগারাগি, মানে একটু চিল্লাচিল্লি এই করতে করতে তখন ইয়াসমিন হলো কি আপনার মানে খুব রাগ করছে আমার উপরে যে তুমি এটা কেন করলা। তো এই করতে করতে একদিন হলো কি দেখেন, আমার মা যাই করুক যেটাই করুক, আমার বড় বোন মানে আমার বড় বোন জামাই যেটা চলে গেছে বিদেশে, আপনার হাশেম ভাইয়ের বউ মানে আমার বড় বোন একদিন আমাদের বাড়িতে আসছে, নানার বাড়িতে, কিন্তু তখন থাকতো আমাদের নানা বাড়িতে। ওইখান থেকে আসার পরে আমার ওয়াইফের সঙ্গে লাগছে ঝগড়া, লাগার পরে এই আমার মা তখন ছুটাইতে গেছে মধ্যখানে, আমি তখন বাড়িতেই ছুটাইতে গেছে, আমার বউ তখন করছে কি আমার মায়ের দিছে ধাক্কা, আমার মায়ের ধাক্কা দিছে। তা এইটা ভাই আমি আসলে ঠিক করছি কি অন্যায় করছি আমি জানি না, আমি সহ্য করতে পারি না পাইরে আমি তখন গিয়ে ওইখানে আপনার ইয়াসমিনকে মারছি। তো মাইট দিছি যে আমি ওভাবে মাইট দিইনি, মানে অত জোরে দিতে চাই নাই, মানে বাইরের একটা পর্যায়ে আমি ওর মানে শরীরের একটা মানে অঙ্গের মধ্যে লাথি মারছিলাম, এবং লাথি মারার পরে সেইখানেই আপনার ঘুরে পড়ে গেছে, ওই জায়গার মধ্যে সে ঘুরে পড়ে গেছে। এবং ঘুরে পড়ে যাওয়ার পরে তখন আমরা তার হসপিটালের দিকে নিয়ে যাইতেছি, তখন তার অবস্থা কিন্তু ভালো না। হসপিটালে নিতেছি যখন তার অবস্থা কিন্তু ভালো না, তো সেখানে নেওয়ার পরে তারে ভর্তি করেছে। ভর্তি করানোর পরে আমার বোন আমার এসে বলতেছে, আমার বড় আপু, যে তুই সুজন তাড়াতাড়ি এখান থেকে সরে যা। তো আমি বললাম কী হচ্ছে, বলে সরে যা। তো আমার বোন আমার সরে যাইতে বলছে, আমি এখান থেকে সরে চলে আসছি। আসার পরে আপনার যেদিন তারা ভর্তি করাইলাম, সকালবেলা ভর্তি করাইছি 11টা বাজে, ওই দিনে রাত আপনার আনুমানিক 11:30টার দিকে ও হসপিটালে এন্তেকাল করে। আমি যেখানে তার আঘাতটা করছিলাম এটা ভালো কোনো জায়গায় ছিল না, যাই হোক ওখানে সে মারা যায়। এবং সে মারা যাওয়ার পর আমি খুব কষ্ট পাই, মানে বলা বাহুল্য কষ্ট পাই। এবং কষ্ট পাওয়ার পরে তখন আমি আমার বোন আমারে বলো, বড় আপু আমারে বলতেছে তুই এখান থেকে চলে যা, বাড়ি ঘরে আসিস না, আসলে তোর বিপদ হবে। ওরা মামলা মোকদ্দমা হয়েছে, পরে তার পক্ষ থেকে তার গ্রামের লোকজনে মামলা টামলা করছে। আমি তখন এই রংপুর থেকে পালাইয়া চলে আসি ঢাকাতে। আমার কাছে সামান্য কিছু টাকা ছিল, ঢাকাতে আসি, এবং ঢাকাতে আসার পরে তো খুব কষ্টের দিন তখন কাটতেছে। এই দিনগুলো আপনাকে কখনো বলে বোঝাতে পারবো না, মানে এত যে কষ্টে কাটতেছে রে ভাই, আল্লাহ ছাড়া কেউ জানে না। এভাবে ইয়াসমিনের মৃত্যু হবে এটা আমি কখনো স্বপ্নেও চিন্তা করতে পারি নাই, এবং আমি এভাবে ইয়াসমিনকে হারাবো খুব কষ্ট পাইছিলাম জীবনে। এবং কষ্ট পাওয়ার পরে শেষ পর্যন্ত আমি তখন ঢাকায় চলে আসি, এবং আসার পরে প্রথমে একটা হোটেলে চাকরি নেই, একটা হোটেলে কিচেনের মধ্যে কাজ টাজ করে বাবুর্চির সঙ্গে ওইখানে কাজ নেই, ওইখানে কাজ করে অল্প কয়েক টাকা বেতন পাই। এবং ওইখানে কাজ করতে করতে ওইখানে একটা মেয়েরে আমি তখন বোন ডাকি, মানে ওই ঢাকাতে কাজ করতে করতে, এখানে অনেক লম্বা কাহিনী আপনাকে সংক্ষেপ করে বলি। ওইখানে কাজ করতে করতে আমি ঢাকায় একটা মেয়েরে তখন বোন ডাকি, এবং বোন ডাকার পরে ওই মেয়েটার সঙ্গে মানে মেয়েটা আমার রান্না বান্না করে দিত আর কি, ওই করাইলে থাকতাম বস্তিতে, মেয়েটা থাকে আমিও থাকি। তা আমি তখন তারে মানে আপনার বোন ডাকি, মেয়েটার নাম হচ্ছিল হামিদা। হামিদারে তখন আমি বোন ডাকছি, ডাকার পর ওইখানে আমি তখন থাকতেছি। পরিবারে কিন্তু আর কোনো খোঁজখবর নাই, মোবাইল টোবাইলেও নাম্বার চেঞ্জ করে ফেলছি, নতুন নাম্বার চালাইতে আসি। বোনের সঙ্গে, মার সঙ্গে, বাবার সঙ্গে, কারোর সঙ্গে আমার আর কোনো যোগাযোগ নাই। এর কিন্তু আমি ভিতর থেকে ইচ্ছা করে করছি যে পরিবারের মানুষ আমার সঙ্গে চিটিং করছে, এবং যার জন্য আমি আর কারোর সঙ্গেই কোনো যোগাযোগ রাখি না, কারোর সঙ্গে কোনো কথা বলি নাই, নিজের মতো করে তখন ঢাকাতে থাকতে শুরু করি। তা এই করতে করতে পরে আমি আমার ওই বোনটা হামিদা আমারে বললো যে ভাই জেনে চাকরি করেন, তো কয় টাকা বেতন পান, এই টাকা দিয়ে কি আপনি চলবো? আপনি একটা এত লম্বা চূড়া একটা মানুষ, হোটেলে চাকরি করে কয় টাকা বেতন পান, একটা কাজ করেন, আমি যে ফ্যাক্টরিতে চাকরি করি আপনি ওই ফ্যাক্টরিতে আমার সঙ্গে ঢুকে যান, ওইখানে বেতন টেতন ভালো আছে, ফ্যাক্টরির ইনকামও ভালো, ওইখানে ঢুকে যান। তখন আমি বললাম যে এটা কিসের ফ্যাক্টরি, পরে জানতে পারলাম এটা গার্মেন্টস। তো পরে আমার ওই গার্মেন্টসে উনি তখন নিয়ে গেছে, গার্মেন্টসে নিয়ে যাওয়ার পরে গার্মেন্টসের যে লোক আছে তারা দেখে বলতেছে ছেলে তো লম্বা চূড়া ভালোই আছে, ওরে আমরা সিকিউরিটিতে দিয়ে দিই, আমাদের সিকিউরিটিতে লোক লাগবে। পরে আমার ভিতরে ডিউটি না দিয়া আমার ডিউটি দিছে সিকিউরিটিতে, মানে সিকিউরিটি গার্মেন্টসে চাকরি দিছে। তো আমি তখন সিকিউরিটি গার্মেন্টসে কাজ করতেছি, দীর্ঘ প্রায় 1 বছরের মতো কেটে গেছে। তো 1 বছরের ভিতরে শুধু একদিন আমি আমার দুঃসম্পর্কের এক মামির সাথে কথা বলছিলাম। 1 বছরের মাঝে কথা বলে জানতে পারি মামলা টামলা হয়েছে, আমার আব্বারে নাকি নিয়ে গেছে, এরপরে আব্বারে জেলে রাইখা অনেক কষ্ট দিতে, পরে আবার আব্বারে ছাইড়ে দিছে, এখন নাকি সব নিউট্রালে আছে। কিন্তু আমার মামিও আমার একই কথা বললো যে এগুলো তোমার মা, তোমার বাবা আর তোমার বোন তারা সবাই যুক্তি করে তোমার বোন জামাইরে পাঠাইছে, এগুলো তুমি আর তোমার বউর সঙ্গে তারা চিটিং করছে, এটা তোমার মাও জানে, তোমার বাবাও জানে, তোমার বোনও জানে, এরা সবাই মিলে এই পরিকল্পনা করে করছে। তখন পরিবারের উপরে ভাই প্রচুর ঘৃণা চলে আসছে আর কি, এত ঘৃণা আসছে যা বলার মতো না।
তাই আমি আর পরিবারের সঙ্গে আর কোনো যোগাযোগও রাখিনি, কোনো কথাবার্তাও বলি না, আমি পুরোপুরি পরিবার ছেড়ে দিয়েছি। তা ঢাকায় তখন পড়ে আছে, চাকরি করতেছি। তো একদিন হলো কি আপনার রাতের বেলায় আমার ডিউটি শেষ হয়ে আপনার 11টা বাজে, তো 9টার দিকে আমাদের ওই শিফটের লোক চলে আসে। তো ওই শিফটের লোক ওই দিন আসে নাই, না আসার পরে 9টা থেকে তখন 9:30 বাজে। তো ওই শিফটের লোকটা বলতেছে সে আসবে না, আমি যাতে নাইট ডিউটিটাও করে আসি। তো আমি চিন্তা করলাম দিনেও করছি, এমন রাইতেও করবো। তো রাইতেও করার জন্য তখন এনে বসে আছি। তো ভাই মধ্যরাতের কাছাকাছি এমন একটা ঘুম আসছে যা বলার মতো না, মানে কঠিন একটা ঘুম আসছে। আসার পর আমাদের গার্মেন্টসের কোনার মধ্যে একটা মানে একটু রেস্ট করার মতো একটা জায়গা আছে, ওই জায়গাটার মধ্যে গিয়ে একটু বসে আছে, মানে ঝিমাইতে আছে। এমন সময় খেয়াল করে দেখলাম যে কোনার ভিতরে মানে গার্মেন্টসের আমাদের যে কন্যাটা আছে, কন্যার ভিতরে মানে কি জানি একটা খসমস খসমস করতেছে। কিন্তু আমার গাছ আছে, আপনার ফুলের গাছ টাছ আছে, তো এটা কি জানি খসমস করতেছে। পরে আমি চিন্তা করলাম কিরে এখানে কিসে খসমস করে। আস্তে আস্তে করে এখানে গেলাম, যাওয়ার পরে আমি দেখতেছি যে আপনার কি জানি একটা সাদা কাপড় পেঁচে কি একটা শুয়ে আছে। চিন্তা করলাম কিরে সাদা কাপড় পেঁচে এই জায়গার ভিতরে, এই বিলির ভিতরে কে শুয়ে আছে। তো ভালো করে তাকায় দেখি কি যে মনে হয় যেন একটা মানুষ। পরে আমি ভাবলাম যে আবার গাঞ্জা খোট্টর আছে, এদিকে আবার নেশাখোর অনেক, এগুলো আবার গার্মেন্টসের কোনাকানির মধ্যে শুয়ে থাকে রাতের বেলায়, সারাদিন নেশা টেশা করে, রাতে এসে শুয়ে থাকে। আমি তখন এই উঠ উঠ, বাপরে বাপ, তাকাই দেখি যে এক মেয়ে, খুব সুন্দর এক মেয়ে, মানে চুলের মধ্যে কালার টালার করা এরকম। তো আমি তো মেয়ে দেখো বা কিরম, আপনি এখানে কি করেন? পরে বলতেছে ভাই একটু শুইছিলাম। তো আমি দেখলাম যে তার হাতে ব্যাগ। আমি বললাম যে তো এখানে শুইছেন, হাতে ব্যাগ, এই জায়গা তো ভালো না, এটা তো অন্ধকার একটা জায়গা, আপনি যে কোনো একটা ছেলে দেখলে তো আপনাকে খারাপ কাজ করবে আপনার সঙ্গে। পরে বলে ভাই এই জন্যই তো গোপনে বাগানের ভিতরে ঢুকে শুইছে, আপনি কি সিকিউরিটি? আমি বললাম জি। পরে বলে ভাই আমি গ্রাম থেকে আসছি, মানে একটা সাহায্য করা লাগবে। পরে আমি বললাম যে মেয়ে দিকটি খুব সুন্দর, মানে অনেক সুন্দর চেহারা, বড় লোকের মেয়ের মতো। আমি তখন বুঝতে পারতেছিলাম না রে, এত বড় লোকের এক মেয়ে জায়গার ভিতরে মানে কি বুঝে আসছে বা কেন আসছে, আমার মাথায় এই জিনিসটা আসতেছে না। তো আমি বললাম যে কিন্তু ঘটনা কি হয়েছে। পরে আমারে বলে যে আসেন আমায় আপনি একটু বলি। পরে আমারে বলতেছে যে এমন এমন ঘটনা, ওই গ্রাম থেকে আসছে এবং আপাতত তার থাকার কোনো জায়গা নাই, সে স্বামীর সঙ্গে ঝগড়া করে আসছে, হাজব্যান্ডের সঙ্গে। তো পরে আমি করলাম কি আচ্ছা ঠিক আছে। তখন আমার ওই বোনটা কিন্তু আবার মানে দিনে ডিউটি করে চলে গেছে। তো মেয়েটারও দেখে আমার ভালো লাগছে। পরে আমি কি করলাম, আমার ওই যে হাজরা বোনটা আছে সিকিউরিটিরে বললাম যে আপনারা দেখেন আমি একটু আসতেছি। পরে মেয়েটারে নিয়ে আমি এর মধ্যরাতে আমার বোন হাজরার কাছে গেলাম। যে হাজরার বললাম যে হাজরা এমন এমন ঘটনা। হাজরা আমার বলতে স্যার এইসব মেয়েরা ভালো হয় না, এগুলো চিন্তাকারী, টাকাতে আপনি আনছেন কে? দুরু মেয়েটারে দেখে মনে হয় যে গ্রাম থেকে আসছে, সুন্দর আছে, তুই একটু ডাক। তা হাজরাটা বলার পর হাজরা মেয়েটার ঘরে ঢুকাইলো। তো হাজরা ওরে ঘরে ঢুকানোর পরে এরপর আমি আবার ডিউটিতে চলে আসছি। আইসা আমি ডিউটি করতেছি, সকালবেলা হাজরা ডিউটিতে আসছে। আসার পর আমি বললাম যে হাজরা কী অবস্থা? হাজরা বলে না ভাইয়া আপনি যা চিন্তা করছেন তাই, মেয়েটা আসলেই ভালো, মেয়েটা খারাপ না, হয়তো আসলে বিপদে পড়ে ভাইয়া আমাদের এখানে, মানে বিপদে পড়ে তার আশা লাগছে। এখন বিপদে পড়ে আসছে, মেয়েটা চলে যাবে, সমস্যা নেই, তার স্বামীর সঙ্গে কথাবার্তা হইতে আছে। তো এরকম করে আমি মেয়েটার কাছে যাইতাম, ওই হাজরা রুমে থাকতো, কথাবার্তা বলতাম। এভাবে 3 দিন হয়ে গেছে। 3 দিন হওয়ার পরে মেয়েটা দেখলাম একদিন হাজরার সঙ্গে গার্মেন্টসে যাইতেছে। আমি যে কিরে হাজরা, তোর না বলে 3 দিন পরে মেয়েটা নাকি তার স্বামীর কাছে চলে যায়, এখন যে তোর লোকে গার্মেন্টসে যাইতে আছে? বলে হ ভাই আমার লোকে ও গার্মেন্টসে এখন থাকবো, চাকরি করবো আমার লোকে, ও আর গ্রামে যাইব না। তো মেয়েটা দেখতে অনেক সুন্দর। গার্মেন্টসে যাওয়ার পরে সবাই মেয়েটারে পছন্দ করে কথাবার্তা বলে। তো একদিন হলো কি আমি মেয়েটার সঙ্গে কথাবার্তা বললাম, আপনার মেয়েটার ওইখানে কথাবার্তা বলছি। সে যে গার্মেন্টসে চাকরি করে, ওই গার্মেন্টসের এই আপনার যে রুমে থাকে ওই রুমে হাজারা সহ। তো মেয়ের কথাটা শুনে ভাই ভিতরটা খুব মোচড় দিয়ে উঠলো। মেয়ের বাড়ি ছিল ময়মনসিংহে এবং তার এরকম আমার মতোই ঘটনা আর কি। তার বাবা মারা গেছে, বাপ নাই, মা আছে। এখন জমি টমি যা আছে সব তারা কী করছে বিক্রি টিক্রি করে সে তার স্বামীরে টাকা দিছে, মানে বাপের বাড়ির থেকে টাকা দিছে। ওই স্বামী ছিল নেশাখোর, জুয়াখোর। এই স্বামী টাকা টুকা সব কিছু নষ্ট করতেছে এবং বিভিন্ন মেয়ের কাছে যেতেছে, ওরে মারে টারে, আরও টাকার জন্য চাপ দেয়। শেষ পর্যন্ত মানে একরকম স্বামীরে আপনার মানে এক কথায় বলতে গেলে মাইরে টাইরে ও ঢাকাতে চলে আসছে পালাইয়া। তো এখানে তার আশ্রয় লাগবে, এখানে তার পুরো অনেক ঘটনা আছে, এখানে সে আশ্রয় নিয়েছে। তো এইখানে থাকতেছে। পরে আমি তাদের বাসায় যেতেছি, খাওয়া দাওয়া করতেছি। আবার আমার ঘটনাটাও কিন্তু মেয়েটা জানে, মানে আরশি আমার ঘটনা সম্বন্ধেও জানে। তো আশির সঙ্গে তখন উঠা বসা চলাফেরা এরকম করতে করতে আমাদের দুজনের মাঝে একটা মোটামুটি ভালো একটা সম্পর্ক তৈরি হয়। ভালো একটা সম্পর্ক তৈরি, ও আমারে বুঝে আমি ওরে বুঝি, মানে দুজনের মাঝে মোটামুটি গভীর একটা মানে ভালো একটা সম্পর্ক, খুব গভীর একটা সম্পর্ক। তো এই করতে করতে তখন হইল কি আপনার এই আমার বোনে মানে যে হাজারা আছে, হাজারাও তখন আমাদেরকে সাপোর্ট টাপোর্ট করতেছে। মেয়েটাও আমার সঙ্গে উঠে বসে চলাফেরা, মানে সর্বদিক থেকে আমাদের ভালো একটা সম্পর্ক। ও চাকরি করে, আমিও চাকরি করি। ও তো আপনার গার্মেন্টসে চাকরি করে আপনার হেল্পার হিসাবে, আমিও এই আপনার নাইট গার্ডে চাকরি করি। তো এইটা টাকাটুকুও পাইতেছি ভালো। কি এরকম করতে করতে সিদ্ধান্ত নিলাম যে দুজনে বিয়ে শাদী করবো।
মানে আমাদের মাঝে তখন একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, ওই পর্যায়ে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। হাজেরাও তখন বললো যে ঠিক আছে আপনারা বিয়ে শাদির দিকে চলে যান, আপনারা বিয়ে শাদি করেন। হাজেরার সঙ্গে কথাবার্তা হলো, সব কিছু ঠিক হলো। হওয়ার পরে এর ভিতরে হয়েছে কি, আমি চিন্তা করলাম একটু বাড়িতে যাব। চিন্তা করলাম যে একটু বাড়িতে যাব। এর আমার বোন আমার হাজরা আমারে বলতেছে যে বাড়িতে যাইয়েন না আপাতত, আমি তো টাকা পয়সা হাতে কম আছে, আগে বিয়ে শাদিটা করে নেন। তখন আমি বললাম যে না, আমি একটু বাড়িতে, আমার মনটা কেমন কেমন করতেছে, আম্মারে একটু দেখে আসি, আম্মারা বিষয়টা জানাই আসি। আমি কিন্তু আবার আমার মাহিরে পছন্দ করতাম পরিবারের সব থেকে বেশি। বাড়িতে গেছি ভাই, বাড়িতে যাওয়ার পরে আমি মারে দেখলাম এবং হাতে মোটামুটি কিছু টাকা ঢুকেছিল, ওইটা বাড়িতে খরচ টরচ করে আসছি। এসে অল্প কিছু টাকা নিয়ে আসছি, মাস শেষে বেতন পাবো, আবার টাকা হবে। এখন আমি আবার বাড়ি থেকে আসছি। আসার পরে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি বিয়ে করব। মানে বিয়ের কথাবার্তা হয়েছে আছে, সারাদিনে সবাই আলোচনা করলো। এরপর আমি তখন আপনার কী বলে আরশিরে বিয়ে করলাম, এটার নাম ছিল আরশি। তো বিয়ে করলাম, বিয়ে করে ওরে নিয়ে আমাদের বাসর ঘরে ঢুকলাম। বাসর ঘরে ঢুকছি, তো আমার দুজনের মাঝে তখন আবার এই না আরেকটা ঘটনা, আমার বিয়ে যেদিন হয়েছে ওই দিন আবার আপনার রাতের বেলায় আমার বোন যে ছিল হাজেরা, ও আবার গ্রামে চলে গেছে। আবার গ্রাম, ওর বাড়ি ছিল কুমিল্লাতে, আবার কুমিল্লা চলে গেছে। ওর কি জানি পারিবারিক সমস্যা হয়েছে, ও আবার ছেলে মেয়ে সবাই গ্রামে থাকে, তো এখানে চলে গেছে। আমাদের বিয়ে শাদী হইয়া ওই সন্ধ্যার দিকে চলে গেছে। তাই সন্ধ্যার দিকে চলে যাওয়ার পরে আমি তখন আমার বউ এই আরশিলি নিয়ে তখন ঘরে ঢুকছে, বাসর ঘরে। তো ঢুকছি পরে রাত্রে আনুমানিক 11টা বাজে, 11টা কি 12টার মতো বাজে। ওই সময় ধরেন আমার বাড়ি থেকে ফোন আইতেছে বারবার, আমার বড় বোনের ফোন দিতেছে। আমার বড় বোনের ফোন দিয়া তখন চিৎকার করে কান্নাকাটি করছে। ওই সময় কিন্তু আমার বড় বোনের সাথে আমার দুলাভাইয়ের সম্পর্ক ভালো না। আমার দুলাভাই কিন্তু আমার বড় বোনের ছেঁকা দিচ্ছে, আমি কিন্তু এটা আপনার বলতে ভুলে গেছি। আমার দুলাভাই কিন্তু বিদেশে গিয়া আস্তে আস্তে আমার বোনের টাকা দিয়ে কমাই দিচ্ছে, এবং আমার দুলাভাই আরেকটা বিয়ে করে ফেলে। বিয়ে করে গোপনে এসে সে বিয়ে করে আবার চলে যায়। আমার বোনের কিন্তু ছাইড়ে দিয়েছে ইতিমধ্যে, আমি কিন্তু এটা বলি নাই বা বলতে ভুলে গেছিলাম। আমার বোনের ছাইড়ে দিয়ে সে আরেকটা বিয়ে করে কইরা ওই বউ লুয়ে সে কিন্তু আবার আপনার বউরে বিদেশে নিয়ে যাবে, সৌদি আরবে নিয়ে যাবে, সে কাগজপত্র করতেছে। এবং আমার বোন কিন্তু আমাদের বাড়িতে রয়ে গেছে। এবার আমার বোন আমারে ফোন দিয়ে চিৎকার করে কান্না করতেছে। কি হয়েছে, কান্না করতেছিস কেন? তাহলে মার অবস্থা খারাপ, মার হসপিটালে লয়ে গেছি। তখন আপনার 11টার মতো, 11টা কি 11:30। তা কী হয়েছে বলে, আমার পায়ের ভিতরে আপনার ওই যে গ্রামের ভাষা আপনি চিনবেন, ওই যে এগুলো আপনার কি প্রিরাগ বলে, মানে এগুলো ওই যে ভিতরে ঢুকলে ওই যে যারা টিনের কাজ করে, গ্রামে টিনের কাজ করে, ওইগুলো যদি একবার ঢুকে যায়, প্রাগের ভিতরে এভাবে গুলেট হয়ে গেছে, মানে পায়ের ভিতরে ঢুকে এটা আটকে গেছে আর কি। তো আমি বলতেছে যে এমন এমন ঘটনা, ভাইয়া তাড়াতাড়ি আয়, তাহলে এই ঘটনা তো ডাক্তারের সঙ্গে কথা বল। পরে ডাক্তার বলতেছে যে এই পাটা পুরো অপারেশন করতে হবে, পায়ের যে তালুর অংশটা এটা পুরো অপারেশন করে এটা বের করতে হবে, টাকা লাগবে এবং মোটামুটি ভালো টাকায় লাগবে, প্রায় আপনার 20,000 টাকার মতো লাগবে। এটা পুরো মানে একদম ভিতরে ঢুকেছে, এটা আপনার আমি বুঝাইতে পারবো না আর কি। ওটা ওইরকম প্রাগের মতো, এটা ভিতরে ঢুকে একদম এটা ক্লব হয়ে গেছে। এগুলো টিনের কাজে ব্যবহার করা হইতো ওই সময়টাতে গ্রামে, আর এটা পায়ের তালু দিয়ে ঢুকে গেছে। তো এখন বলতেছে যে অপারেশন করতে হবে, পুরো পায়ের তালুটা ছিঁড়ে এটা বের করতে হবে ভিতর থেকে। তা এখন আমি মানে গিয়ে ঢুকলো কেমন আমি সেটাও বুঝতে পারিনি। তাই টাকা লাগবে প্রায় 15-20 হাজার টাকার মতো। ডাক্তারে যেটা বললো অপারেশন করতে হবে, নাহলে ওনার পায়ের অবস্থা খারাপ এবং এটা আরও ভিতরের দিকে চলে যেতে পারে, এবং ভিতরে চলে গেলে মারাও যেতে পারে। তো আমি খুব বিপদে পড়ছি। পরে বাইরে চিন্তা করলাম, আমার বোনের ফোন দিলাম, হাজারা নাম্বার বন্ধ। সিকিউরিটি গার্ডদের কাছে গেলাম, ওদের কাছেও হঠাৎ করে টাকা পাই না। দিয়েছে বাড়িওয়ালা, আমার যে বাড়িওয়ালা দিয়েছে দোকানের সামনে দাঁড়ায় আছে, মধ্যরাত তখন। পরে আমার কি বলে, নতুন জামাই এই ধরে করতেছেন কেন, কী হয়েছে? আমি বললাম যে বাইরে এমন ঘটনা, আমার মায়ের অবস্থা খারাপ, তার হসপিটালে নিয়ে গেছে, তার পায়ের দিয়ে আনা বলে কি ঢুকছে, অপারেশন লাগবে, কোথায় টাকা লাগবে। পরে উনি আমার হাসতে হাসতে বলতেছে টাকা দিতে পারে, একটা শর্ত আছে। আমি কী শর্ত? বলে আপনার নতুন বউরে বন্ধক দিতে হইব। তা আমি বললাম যে ভাবলাম যে উনি হয়তো দুষ্টামি করতেছে আর কি। তাই আমি বললাম যে ঠিক আছে, দিলাম বন্ধক। তাহলে দিলেন তো, এই যে দোকানদার আছে, দোকানদারের সামনে। আমি বললাম জি ভাই, বন্ধক দিলাম। তাহলে কত লাগবে? আমি বললাম ভাই আপাতত আমার এই 20,000 টাকা দিলে হয়। আর ঠিক আছে, 20,000 টাকা দেবে। নতুন বউ বন্ধক দিচ্ছেন? তা আমি বললাম হ্যাঁ, বন্ধক দিলাম। এবার আমি হাসি ঠাট্টার মাঝে আর কি ওনার কাছ থেকে 20,000 টাকা নিছি। 20,000 টাকা নিয়ে তাড়াতাড়ি ঘরে আসছি। আইসা ওরে বললাম যে এই ঘটনা, মায়ের পায়ের অপারেশন করতে হবো, নাহলে এটা অবস্থা নাকি খারাপ, নাকি ভিতরের দিকে ঢুকে যাইতে আছে, কি নাকি ঢুকছে। পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে চলে যান। এই বাসর ঘর থেকে আমি তখন ওরে ওইখানে রাইখা আর সিঁড়ে রাইখা আমি ওই রাতের মধ্যেই, কারণ আপনার দিনে আবার বাস পাবো না, এই রাতে আমি তখন তাড়াতাড়ি করে রংপুরের দেশে রওনা দিছি। ওরে বললাম তুই মোবাইল খোলা রাখো। তো রংপুরে চলে গেছি, কারণ আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক এর আগে অনেকবার হয়েছে, বিয়ের আগ থেকেই। তো চলে গেছি আমি তখন, বাড়িতে চলে গেছি। বাড়িতে যাই দেখতেছি যে যেতে পরের দিন হয়ে গেছে। আমার বোনে তখন এই হসপিটালে আমার বসা রাখছে, আমার পায়ের মধ্যে পুরো পায়ে ব্যান্ডেজ করে রাখছে, পুরো পায়ে ব্যান্ডেজ করা। এবং আমার যেটা বলে গেছে এটার থেকেও ভয়ানক অবস্থা মায়ের।
তো অপারেশন করতে হবে, আমার কাছে যে টাকা ছিল সেই টাকাও দিলাম, আরও মানুষের কাছ থেকে আমার বোনে চাইয়া টাইয়া আইনা কোনোভাবে তখন আমার মায়েরই অপারেশনের প্রস্তুতি নিলাম। তাই আমাদের প্রায় 25,000 টাকার মতো খরচ হয়েছে এটাতে। তা অপারেশন হইল, হওয়ার পরে সব কিছু শেষ বেশ হইলে পরে আমি তখন ঢাকাতে আর আসতে পারি না, প্রায় 15 দিন হয়ে গেছে। 15 দিন পরে আমি তখন এই গ্রামেই ছিলাম। 15 দিন আমার বউ চাকরিতে গেছে আইছে। আমি তখন আসছি বাড়িতে, মানে ঢাকাতে আসার পরে আমি ঘরে ঢুকবো, এই সময় বাড়িওয়ালা আমার দিচ্ছে ডাক। হাজারা আপা কিন্তু তখন আসে নাই, তার গ্রামে কি জানি একটা সমস্যা হয়েছে, সেও আর আসে নাই। বাড়িওয়ালা ডাক দিয়ে আমার বলতেছে, ওই ঘরে ঢুকার আগে আমার টাকা দাও। আমি বললাম যে ভাই টাকা তো দিব, আসছি মাসের কাজটা করি, বেতনটা পাই, এরপরে টাকা দিব। অমনি হঠাৎ করে এখান থেকে দৌড়ে এসে বলতেছে যে না, আপনি ঘরে ঢুকতে পারবেন না। এই বলে সে ভিতর, মানে বাড়ি থেকে তালা মারে দিছে। তখন কিন্তু আমার বউ এই আপনার আসি কিন্তু ঘরের ভিতরে। পরে আমি বললাম যে আপনি ঘরের ভিতরে তালা মেরে দিলেন, ঘটনা কি? বলে এটা আমার বন্দুকিয়া জিনিস, আপনি এটা নিতে পারবেন না, এটা নিতে আমার টাকা দেওয়া লাগবে। আমি বললাম, আরে ভাই আমরা দুজনেই তো চাকরি করতেছি, মাস শেষে বেতন পাবো, পাইলে ভাই আপনার টাকা আপনারা বুঝিয়ে দিব, তাই আপনি এটার মানে ইয়েটা করার কি আছে? পরে আমার বলে যে না, আপনি দিবেন না, আপনি দেন, এখনই দেন। যারে ভাই দিব তো, একটু ধৈর্য ধরেন। না না না, ওনার এখনই দেওয়া লাগবে, আপনি এখনই দেওয়া লাগবে, এখনই দেন। এই কথা কাটাকাটি হইতে আছে। কথা কাটাকাটি হওয়ার একটা পর্যায়ে আমার বলতেছে যে আপনার এই ঝুঁকতে পারবেন না। পরে আসলেই সে মানে হঠাৎ করে কী হলো আমি বুঝতে পারলাম না, সে আর দরজা খোলে না। পরে সে কী করলো, দরজাটা খুলে আমার সামনে আমার আর সিঁড়ে হাত ধরে টাইনে তার ঘরের ভিতরে নিয়ে গেল, মানে চোখের সামনে। এবার আমি দোকানদার ভাইয়ের কাছে গেলাম, দোকানদার ভাই ঘটনা কি, এমন ঘটনা? দোকানদার আমারে বলতেছে, আরে ভাই সে তো আপনার বউর উপরে নজর এখন দেয় নাই, যেদিন এই মেয়েটি বাড়িতে আসছে সেদিন থেকে মেয়েটার উপরে নজর দিছে। আর আপনি এই বোকামিটা কেমনে করলেন? আপনি আমারে সাক্ষী রেখা আপনার বউটার আপনি বন্ধক দিয়ে দিলেন। আমি বললাম, ভাই আমি তো দুষ্টমি করছে। বলে, ধুর মেয়ে, এটা নিয়ে দুষ্টমি নাকি? আপনি এটা কি দুষ্টমি হবে এখন? এটা দেখেন কই গিয়া দাঁড়ায়। সে তখন আরশিরে ঘরের ভিতরে আটকাইছে, আরশিরে ছাড়ে না, দিনটা 24 ঘন্টা তার ঘরের ভিতরে। তার কিন্তু বউও নাই, ঘরের ভিতরে সে থাকে। কি রে ভাই, কি করে না করে এটাও তো বুঝি না। পরে আমি তখন করলাম কি, মানে আমি আর তখন উপায় বুদ্ধি পাই না, কি করব, মানে একটা বড় ধরনের বিপদে পড়ে গেছি। টাকাও ম্যানেজ করতে পারি না এই সময়ের ভিতরে, আমি টাকাও ম্যানেজ করতে পারি না। এই করতে করতে আমি পরে জনে লাস্ট হাজারা আফা আসছে আপনার গ্রাম থেকে। আসার পর হাজারা আফার ধরলাম, এমনিতে হাজারা আফার কাছে একটু স্বর্ণ ছিল, ওইটা বিক্রি করে আমি মোটামুটি টাকাটা ম্যানেজ করছি। তার থেকে যে টাকাটা ধার নিয়েছি, এই টাকা ধার নিয়ে আমি তারা টাকা দিতে গেছি। সে বলতেছে আমি নাকি তার কাছ থেকে 1 লাখ টাকা নিছি। আর আমি বললাম, ভাই টাকা নিলাম এইটা, দোকানদার সাক্ষী। দোকানদাররা জিজ্ঞেস করতেছে, আরও 2-4 জন লইয়া দোকানদারও আমার চোখের সামনে আমারে বলতেছে আমি নাকি 1 লাখ টাকা নিছি। আমি দোকানদারে বললাম, কি বলেন ভাই, আমি 1 লাখ টাকা নিলাম কই? বলো, আপনি তো 1 লাখ টাকায় নিলেন আমার সামনে থেকে, আমি তো টাকাটা হাতে দিয়ে গইটা দিলাম। সে তখন ওই জায়গায় আরশিরে আটকাইছে। এভাবে আপনার প্রায় 15-16 দিন হয়ে গেছে। এই নেতা ধরি, ওই নেতা ধরি, এর কাছে যাই, ওর কাছে যাই, কোনোভাবে আর মানে আমি এখান থেকে পাই না, আরশিরে আর চুড়াইতে পারি না। অনেক 1 লাখ টাকা নিয়ে গেছে। একটা সময় আমার বোন হাজরা আফা আমারে বলে যে, সুজন রে, ওরে আর আইনা কি করবি, ওর তো খোলাটা ছাড়া আর কিছুই নেই, ওর খোলসটা ছাড়া তো আর কিছু নেই, ওরে আর আইনা কি করবি? আবার ওর খোলস হলে আমার খোলসটায় লাগবো, আমি ওরে আনতে চাই। মানে আমার বোন আমারে বলে, তুই আনতে চাইলেই কি আবার তোর কাছে আইবো? তোর কাছে মনে হয় আইবই না। আমি যে কি জন্য আসবে না? বলে, তুই ওরা বন্ধক দিলি কেন? আচ্ছা আপারে, আমি তো এইভাবেই বন্ধক দিছি, ও তো কোনো টাকা পয়সা নাকি কোনো কিছুই না, এইভাবে বন্ধক দিছি। পরে আমারে বলে, এটা বন্ধক হয়েই গেছে। পরে সেই এলাকার এক নেতা ধরলাম, নেতার নাম ছিল হচ্ছে আপনার দুলাল নেতা। ওনারে দর্শি ধরে বললাম যে এমন ঘটনা। উনি বলে যে বাড়িওয়ালা এটা করতে পারবে না, আমি বাড়িওয়ালা থেকে আইনা দিব, এই করবো সেই করবো, হামকি দামকি চিল্লি কইরা উনিও আসছে। আইসা উনি বাড়িওয়ালার ঘরে গেছে, কি হয়েছে জানি না, উনি হঠাৎ করে বেরোয় বলে, ওই মিয়া তুমি 1 লাখ টাকা দিয়ে বউ বন্ধক দিছ, এখন টাকা না দিলে বউ, উনি কি তোমার বউ দিব? তাই আমি বললাম যে আমি টাকা তো দিতে রাজি আছি, বাদ 1 লাখ টাকা দাম, তো 1 লাখ টাকা করতেই তো, আমার তো 1 লাখ টাকা নাই। ভাই বিশ্বাস করবেন, এই 1 লাখ টাকা ম্যানেজ করার জন্য আমি কোনো কিছু বাদ রাখি নাই। কি কাজ করছে আমি আপনি বলে বুঝাইতে পারবো না, চিন্তায়ের মতো কাজ পর্যন্ত আমি করছি, যেটা নিকৃষ্ট কাজ। এভাবে প্রায় আপনার দীর্ঘ আমার এই 1 লাখ টাকা ম্যানেজ করতে প্রায় 7 মাস লাগছে। 1 লাখ টাকা ম্যানেজ করতে, মানে এমন কোনো খারাপ কাজ নেই আমি করি নাই। বহু কষ্ট করে 7 লাখ টাকা 1 লাখ টাকা ম্যানেজ করছি 7 মাস জোড়ায়, 7 থেকে 8 মাস লাগছে।
আমি যা করছি তা পৃথিবী আপনাকে বলতে চাই না, শুধু বললে হয়তো আমি সারা জীবন জেল খাটতে হবে এমন কাজ আমি করছি। এত রিস্ক নিয়ে কাজ করছি পুরো জীবন বাজে রেখা। 7 মাস পরে টাকাটা জোগাড় কইরা আসার পরে আমার বউ হাসরা আমারে বলে যে আরশি তো গর্ভবতী। কি আরশি গর্ভবতী? বলো হ, আরশি গর্ভবতী, আরশি পেটে বাচ্চা। আমি বললাম বাচ্চা হইলে বাচ্চা সহ আমি ওরে নিয়ে যাবো। তো বলে তুই কি পাগল হইছস, আরশি তোর কাছে আসবে? আমি বলি শুধু আরশির সঙ্গে আমি 1 মিনিট কথা বলতে চাই। হ্যাঁ না, আরশির সঙ্গে তুই কথা বলতে পারবি না, বাড়িওয়ালার বাচ্চা ওর পেটে, ও তোর কাছে আর আসবে না। একদিন দেখা হয়েছিল, ও আমার মুখের মধ্যে এতগুলো থুতু দিয়ে দিছে। রাস্তার ভাষা আমি দাঁড়ায় আছি, ও আমারে বলে বাঁশর করে নতুন বউরে বন্ধক দিছস তুই, এই বলি এতগুলো থুতু আমার মুখের মধ্যে মাইরা দিছে। ও আর আমার সংসার করে নাই, ওই বাড়িওয়ালার সঙ্গে আছে, বিয়ে হয়েছে কি জানি না, তবে ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েরও এখন বড় হয়েছে, সবাই বড় হয়েছে, এখন সংসারেই আছে। আমার 3টা বোনের ভিতরে লাস্ট যে 2টা বোন ছিল, শেষের যেটা একদম ছোট, ওইটার বিয়ে দিতে পারিনি, ওইটা খারাপ লাইনে চলে গেছে, আর বাকি বোনগুলোকে বিয়ে দিছে। তো আমি এখন ঢাকাতেই আছি, ঢাকাতে আপনার একটা কাজ করি, এবং প্রতিটা রাত উপরে গিয়া ইয়াসমিনের কথা চিন্তা করে কাঁদি। আমি ইয়াসমিনের কাছে যা পাইছিলাম, ইয়াসমিন আমাকে যা দিছিল, যদি সত্যি আমার বোনজামাই বেইমানি না করতো তাহলে আমার জীবনটা এরকম হইতো না। আমার বোনজামাই পরে আরেকটা বিয়ে করে, ওই মেয়েরে নিয়ে আমার বোনজামাই সৌদি আরবে চলে গেছে। আজকে আমার সৌদি আরবে আমার বোনজামাইয়ের 3টা হোটেল, আমার বোনজামাইয়ের 3টা হোটেল সৌদি আরবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু ভুলেও আর আমার সঙ্গে কথা বলে না, আমার বোনের সঙ্গেও কথা বলে না। আজ আমাদের কিছুই নেই, সব কিছু হারাইলাম। আমার মায়ের পাটা লাস্ট পর্যন্ত কেটে ফেলা লাগছে, যে জিনিসটা ঢুকছিল এটার কারণে মায়ের পা হাঁটু পর্যন্ত কেটে ফেলছে। এখন আমার মাও ভিক্ষা করে, আমার মা পেশা একজন ভিক্ষুক, আর আমার একবারে ছোট যে বোনটা আছে ওই বোনটাই আমার গোটা পরিবারটা চালায়। আমার ছোট বোন কী করে সংসার চালায় সেটাও আপনি জানেন, বলতে চাই না। তবে আজ মনে হয় যে জীবনটা সত্যি বড় বেদনাদায়ক। মাঝে মাঝে আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করি, আল্লাহ মৃত্যু দিলে বেঁচে যাই, কিন্তু আল্লাহ মৃত্যুটাও দেয় না। খুব কষ্টে আছি ভাই, কাউকে বলে বুঝাতে পারবো না, কোনো কিছু করার সাহস পাচ্ছি না, বুকটা ভেঙে গেছে, চারদিকে অন্ধকার দেখতেছি। তাই প্রতি রাতে কাজ শেষ করে এসে আপনার গল্পগুলো শুনি, মনে হয় যেন পৃথিবীর অসংখ্য অসহায় মানুষের মাঝে আমিও সুজন একজন বেঁচে আছি। আপনার গল্পগুলো আমার বেঁচে থাকার একমাত্র কারণ। আপনার গল্প বলা বন্ধ করবেন না। আমি রংপুরের হতদরিদ্র পরিবারের সন্তান সুজন, জানেন আমার গল্প আপনি রেকর্ড করবেন কিনা, যদি করেন আল্লাহ আপনার মঙ্গল করবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে রংপুরের ভাই সুজনের জীবনের এই হৃদয় বিদারক করুণ বাস্তব গল্পটা শোনার জন্য। এটা শুধু একটা গল্পই নয়, আমার কাছে মনে হয় এটা পুরো একটা ইতিহাস ছিল, যে ইতিহাসের পাতায় পাতায় দুঃখ আর যন্ত্রণায় ভরা। সুজন প্রতিটা জায়গায় ঠকেছে, কথার চলে, হাসির চলে, দুষ্টমির চলে নিজের বউ আরশিকে বাসর ঘরেই বাড়িওয়ালার কাছে বন্ধক দিয়ে দিয়েছে। সবচেয়ে বড় বেইমানি করেছে হাশেম দুলাভাই। হাশেম শুধু তার দুলাভাই ছিল না, তার ফুফাতো ভাইও ছিল। যাই হোক, এরাই মানুষ, এবং এই মানুষদেরকে নিয়েই আমাদের বেঁচে থাকা। এবং সর্বোপরি একটা কথাই বলবো, পৃথিবীর জীবনটা অনেক ছোট। এখানে আপনি বেইমানি করে, চিটিংবাজি করে, অনেক টাকা উপার্জন করে হয়তো এই ছোট্ট সময়টাতে ভালো থাকতে পারবেন, কিন্তু মৃত্যুর পরের দুনিয়াটা বিশাল, মৃত্যুর পরে হয়ারটা বিশাল। এই মৃত্যুর পর আপনাকে এই দিনের প্রতিটা ক্ষণে ক্ষণের হিসাব আল্লাহর কাছে পাই করে দিতে হবে। যারা পৃথিবীর আদালতে বিচার পাবেন না, তারা হাসি দিয়ে একটা কথাই মনে রাখবেন, আপনার সাথে যেটা হয়েছে সেটা বিচার করার ক্ষমতা পৃথিবীর আদালতে নাই। এইটার বিচার করতে হলে আপনাকে মরতে হবে, এবং এরপরে আল্লাহ তাআলা সেটার বিচার করবে। কারণ এত বড় সুজনের সঙ্গে যা হয়েছে, এত বড় অপরাধের বিচার পৃথিবীর আদালতে হওয়া সম্ভব নয়। যার জন্য এটা আল্লাহর আদালতে হবে, এবং সেজন্যই সুজনকে অপেক্ষা করতে হবে। সুজনের মতো যারা গল্প শুনেছেন তারা ধৈর্য ধারণ করুন, একদিন আল্লাহ আপনার সঠিক বিচার করবে। সবাইকে বিদায় নিয়ে সবাই ভালো থাকার প্রত্যাশা জানিয়ে আমি আপনার বিদায় নিচ্ছি। আমার এই গল্পটা বলতে একটু আমি নার্ভাস ছিলাম, আজকে অনেক দিন পরে, মেবি প্রায় 1 উইক পরে স্টুডিওতে বসেছি। সো অনেক সমস্যা হয়েছে। গল্পটা কেমন লেগেছে সবাই কমেন্টে লিখবেন, এবং এই গল্প নিয়ে ব্যক্তিগত কোনো মতামত থাকলেও লিখতে বলবেন না। আজ এখানেই বিদায়, আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।